দুবার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। স্ক্রিন দেখা যাচ্ছে এবং কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, সব ক্লিয়ার। এবার আমরা শুরু করি তাহলে আমাদের পরবর্তী কি, অল্টারনেট কি। অল্টারনেট কি, তাহলে অল্টারনেট কি কি আমি চিত্র আঁকি একটা। এই পুরোটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি এর একটা এরিয়া। এই এরিয়ার মাঝে আমার এটা হচ্ছে প্রাইমারি কি, তাহলে বাকি এখানে আর যতগুলো কি আছে এই প্রত্যেকটা টিকেই আমার বলা হয় অল্টারনেট কি। অর্থাৎ অল্টারনেট কি ইকুয়ালটা আমি কি লিখতে পারি, ক্যান্ডিডেট কি মাইনাস প্রাইমারি কি। মাইনাস বলতে আমি ওই হিসেবে বুঝাইলাম যে আপনি ক্যান্ডিডেট কি এর সেট থেকে যদি প্রাইমারি কিগুলোকে বাদ দেন তাহলে যেই কিগুলো থাকবে সেটাই হচ্ছে আমার অল্টারনেট কি। তাহলে একটু আগে আমি একটা উদাহরণ দেখে আসছিলাম না, ওই যে এমপ্লয়ি টেবিলে কেউ যদি খাতায় লিখে থাকেন তাহলে দেখেন খাতাটা খুলে যে আমার ক্যান্ডিডেট কি ছিল দুইটা, একটা হচ্ছে যে এমপ্লয়ি আইডি আমার ছিল আর একটা হচ্ছিল কি এমপ্লয়ি নেম। এই দুইটা ছিল না আমার ক্যান্ডিডেট কি। এখন এই দুইটা ক্যান্ডিডেট কি থেকে দুইটা কিন্তু আমার কি ছিল, দুইটাই কিন্তু ছিল ক্যান্ডিডেট কি। এখন এই দুইটা ক্যান্ডিডেট কি থেকে আমি কি করছিলাম, আমি এমপ্লয়ি আইডিটাকে প্রাইমারি কি হিসেবে ধরে ফেলছিলাম, তাহলে বাদ বাকি যেটা আছে তার মানে এমপ্লয়ি নেম এটা হচ্ছে আমার অল্টারনেট কি। তাহলে দেখেন এতটুকু বোঝা গেছে কিনা। অর্থাৎ আমার একটা টেবিলে আমার যতগুলো ক্যান্ডিডেট কি পসিবল সেই ক্যান্ডিডেট কিগুলো থেকে প্রথমে আমি প্রাইমারি কিটা সিলেক্ট করব। প্রাইমারি কিটা সিলেক্ট করার পর আর যতগুলো আমার ক্যান্ডিডেট কি থাকবে প্রত্যেকটাকে আমার বলা হয় অল্টারনেট কি। এতটুকু ক্লিয়ার কিনা দেখেন। আমার এটা ছিল 4 নম্বর কি, 4টা কি আমার পড়ানো শেষ। ক্লিয়ার কিনা এতটুকু দেখেন। তাহলে আমি এরপরে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কি যেটা আমাদের লাগে বাস্তব জীবনে খুব বেশি লাগে প্রাইমারি কি এর মতো, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ফরেন কি। ফরেন কি, ফরেন কি। তাহলে ফরেন কিটা আমাদের কি, আমি একটা টেবিল আঁকি আগে, টেবিল আঁকলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। আর এগুলো থিওরি তো সব জায়গাতেই পাওয়া যায়, বইয়ে পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যায়। আমি আর থিওরি পড়াইলাম না আপনাদের, আমি প্র্যাকটিক্যালি দেখাইলাম জিনিসগুলো।
আচ্ছা, এটা হচ্ছে আমার কিসের টেবিল? এটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের টেবিল। তাহলে এটা হচ্ছে কি ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট আইডি কত? D1, D2, D3, D4। আর ডিপার্টমেন্টের নেম কত? ধরেন ABCD। আচ্ছা, শাওন ভাইয়া বলছে সাউন্ডটা অনেক কম। শাওন ভাইয়া এখন কি শোনা যাচ্ছে কিনা, বা আহ, দেখেন আমাকে একটু জানান। একটু আপনারা একটু 1 মিনিট ওয়েট করেন, আমার একটা মাইক্রোফোন দিয়েছিল হিপু ভাই, আমি আসলে কানেক্ট করতে ভুলে গেছি। আচ্ছা, এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা দেখেন। ভাইয়া ভিডিও ক্লিয়ার না। আপু একটু থাকেন, ভিডিওটা কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই আমার ডিপার্টমেন্ট। এরপরে আমি আরেকটা টেবিল নিচ্ছি, যে টেবিলটা হচ্ছে আমার এমপ্লয়ি টেবিল। এটা হচ্ছে আমার কি টেবিল? এমপ্লয়ি টেবিল। ঠিক আছে, এমপ্লয়ি টেবিলে আমাদের কি কি থাকবে? এমপ্লয়ি আইডি থাকবে, নেম থাকবে। আর এই এমপ্লয়ি টেবিলের সাথে এই আমার ডিপার্টমেন্টটাকে কি করতে হবে? কানেক্ট করতে হবে, রিলেশন বানাইতে হবে এই দুটো টেবিলের মধ্যে। এই কারণে আমি আমার এই টেবিলের, এটা ছিল আমার প্রাইমারি কি, ডিপার্টমেন্টাল আইডি। এই প্রাইমারি কিটাকে আমি এখানে ইউজ করব ফরেন কি হিসেবে, সংযোগ ঘটানোর কাজে দুইটা টেবিলের মধ্যে। তাহলে দেখেন, এমপ্লয়ি E1, E2, E3, এগুলো হচ্ছে এমপ্লয়ি আইডি। E4, দেন এটার সাথে নেম হচ্ছে ধরেন সাপোজ WXYZ। দেন এটার সাথে ডিপার্টমেন্টাল আইডি হচ্ছে ধরেন 1, D2, D3, D4। তাহলে দেখেন, আমি যখন এটাকে ফরেন কি হিসেবে এখানে ব্যবহার করতেছি, তখন দেখেন আমার এমপ্লয়ি আইডি কোন ডিপার্টমেন্টে কাজ করে? D1 ডিপার্টমেন্টে কাজ করে। D1 ডিপার্টমেন্টের নাম কি? D1 ডিপার্টমেন্টের নাম হচ্ছে এ। এমপ্লয়ি 2 কোন ডিপার্টমেন্টে কাজ করে? D2 ডিপার্টমেন্টে কাজ করে। D2 ডিপার্টমেন্টের নাম কি? বি। তাহলে দেখেন, এটা ছিল আমাদের ডিপার্টমেন্ট টেবিল, আর এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবিল। এই দুইটা টেবিলকে কিন্তু আমি একসাথে রিলেশন ঘটাই দিলাম। কিসের মাধ্যমে? এখানে যেটা প্রাইমারি ছিল সেটা এখানে ইউজ করার মাধ্যমে। এই যে এখানে যেটা প্রাইমারি কি, সেটাকে যখন আমি দুটো টেবিলের মধ্যে সংযোগ ঘটানোর কাজে ব্যবহার করতেছি, তখন সেটাকে আমার বলা হচ্ছে ফরেন কি। ঠিক আছে, তাহলে ফরেন কিটা কি? ফরেন কিটা হচ্ছে একটা টেবিলের প্রাইমারি কি। টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যখন রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয়, রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয়, তখন যার সাহায্যে এই কাজটা হয় সেটাকে বলা হচ্ছে আমার ফরেন কি। আমাদের এই যে কিছুক্ষণ পরে আমরা কি করব, কিছুক্ষণ পরে আমরা করব না এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এই এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে আমাদের প্রাইমারি কি আর ফরেন কি খুব 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 বেশি কাজে লাগবে। এবং এই প্রাইমারি কি এবং ফরেন কি ছাড়া আপনি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম ভালো করে বুঝবেন না। সো ফরেন কিটা বোঝা গেছে কিনা আমাকে একটু শেয়ার করেন, তাহলে আমি নেক্সট কিতে চলে যাচ্ছি। ফরেন কি পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাদের 5টা কি কিন্তু শেষ 6টার মধ্যে। ক্লিয়ার হলে মুছে দিব।
সবার একটু ক্লিয়ার হয়েছে কিনা আগে বলেন আমাকে। আচ্ছা, ক্লিয়ার মোটামুটি সবার। এবার আমি যেটা এটা আগে মুছে দিই, যে কি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার আচ্ছা, এমপ্লয়ি টেবিলে ডিপার্টমেন্টাল আইডি কি রিপিট করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। যেমন দেখেন, আমার E1 D1 ডিপার্টমেন্টে কাজ করে, E2 তো D1 ডিপার্টমেন্টে কাজ করতে পারে, পারে না? অবশ্যই পারে। সো B1 ডিপার্টমেন্টে কাজ করতে পারে, ঠিক আছে। B1 ডিপার্টমেন্টের তথ্যগুলো আমার ডিপার্টমেন্ট টেবিল থেকে আনার জন্যই এটাকে এখানে ফরেন কি হিসাবে ব্যবহার করা হয়েছে। শফিক তুহিন ভাই, আশা করি প্রশ্নের উত্তর পাইছেন। ওকে, আমরা লাস্ট আমাদের মোটামুটি এই 6টাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এর মধ্যে লাস্টটা আমরা চলে আসছি। লাস্টটা কিন্তু আমি কমেন্টে কিছুক্ষণ আগে দেখলাম, আমি বলি নাই, আপনারা অনেকেই বলে দিচ্ছেন কম্পোজিট কি। এটাকে আমি ইচ্ছা করে সবার শেষে রাখছি যাতে সম্পাদিত হয় এটা, ঠিক আছে। কম্পোজিট কিটা কি? কম্পোজিট কিটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, অনেকগুলোতে দেখে আসছি। কিসে কিসে দেখে আসছি বলেন তো? ক্যান্ডিডেট কিতে দেখে আসছি, সুপার কিতে দেখে আসছি, আবার প্রাইমারি কিতেও দেখে আসছি। কি ছিল বলেন তো? কম্পোজিট। কম্পোজিটের বাংলা কি বলেন? কম্পোজিটের বাংলা হচ্ছে একত্র করা। অর্থাৎ আমি যখন দুইটা বা দুই বা তার বেশি অ্যাট্রিবিউটকে একত্রে একটা কি হিসেবে ব্যবহার করব, তখন সেটাকে আমার বলা হয় কম্পোজিট কি। তার মানে দুই বা তার বেশি অ্যাট্রিবিউটকে যদি আমি একত্রে একটা কি হিসেবে ব্যবহার করি, সেই কিটাকে আমার বলা হচ্ছে কম্পোজিট কি। তাহলে একটু আগে দেখে আসছিলাম, মনে আছে যে আমার একসাথে এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেম এটা একসাথে আমার কি ক্যান্ডিডেট কি হিসেবে কাজ করতেছিল? কেন? একটা কোনো নির্দিষ্ট দিয়ে আমি কি করতে পারতেছিলাম না, কোনো ডাটা আইডেন্টিফাই করতে পারতেছিলাম না, ফলে দুইটাকে আমার একসাথে কম্বাইন করা লাগছে। তো এটা কিন্তু একটা একটা ক্যান্ডিডেট কি ছিল, কিন্তু তখন আমি বলি নাই যে আপনি যখন দুইটাকে একসাথে করে দিচ্ছেন তখন এটা একটা অলরেডি কম্পোজিট কিও হয়ে গেছে। খুব সহজ একটা জিনিস, যে আমি যখন একের অধিক অ্যাট্রিবিউটকে একসাথে করব একটা কি বানানোর জন্য, তখন সেই কিটা আমার প্রাইমারি কি হতে পারে, ক্যান্ডিডেট কি হতে পারে, সুপার কি হতে পারে, কিন্তু একই সাথে সেটা কম্পোজিট কিও হবে। ক্লিয়ার কিনা এতটুকু? দেখেন বুঝা গেছে কিনা। আমাদের কি সম্পর্কে মোটামুটি আলোচনা শেষ। কি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে 2 মিনিটে করতে পারেন, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি এখন চলে যাব হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে। আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। সবাই একটু বুঝছেন কিনা এতটুকু পর্যন্ত আমাকে একটু জানান। আর ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, প্লাস সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তমা সরকার আপু বলছে ক্লিয়ার, নফিসি সুমাইয়া আপু বলছে ক্লিয়ার। ওকে, তো এই যে এতক্ষণ ধরে আপনাদের কি গুলো করাইলাম, মুন্সি ভাইয়া বলছে ক্লিয়ার। ওকে, তো এই যে এতক্ষণ ধরে আপনাদের কি গুলো করাইলাম, তো আপনাদের যদি আমি একটা অ্যাসাইনমেন্ট দিই যে
আপনারা নিজেরা বিভিন্ন ধরনের কি গুলোর মধ্যে পার্থক্য করে আমাকে একটু দেখাবেন নেক্সট দিন, পারা যাবে কিনা জিনিসটা। এগুলো কিন্তু মাঝে মধ্যে আসে যে ক্যান্ডিডেট কি এর সাথে প্রাইমারি কি এর পার্থক্য কি, প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর পার্থক্য কি, তারপর হচ্ছে ক্যান্ডিডেট কি এর সাথে সুপার কি এর পার্থক্য কি, আবার ক্যান্ডিডেট কি এর সাথে ধরেন কম্পোজিট কি এর পার্থক্য কি, আবার প্রাইমারি কি এর সাথে অল্টারনেট কি এর পার্থক্য কি, অল্টারনেট কি এর পার্থক্য কি। এই আপনি যদি এতক্ষণ যা পড়াইলাম না তা যদি বুঝেন, ভালোভাবে বুঝে থাকেন, উদাহরণগুলো যদি বুঝে থাকেন, তাহলে আমার মনে হয় ইজিলি পার্থক্যগুলো এখন বানাতে পারবেন। সো যদি বুঝে থাকেন পার্থক্যগুলো একটু বানায়া নিজেদের প্রয়োজনে নিজেরা একটু রেখে দিয়েন। ওকে, সো এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আমরা পড়তে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই এন্টিটি জিনিসটা কি। এন্টিটি জিনিসটা আমি আজকে ক্লাসের শুরুতেই আগে বলে নিছি। এন্টিটি কি? এই যে আমরা যে বিভিন্ন ধরনের টেবিলের মধ্যে ডাটাটা রাখি, এই টেবিলগুলোকে আমাদের বলা হচ্ছে এক একটা এন্টিটি। তো এই যে আমি বিশাল বিশাল ডাটাবেস বানাচ্ছি, এই বিভিন্ন টেবিলের গুলোর মধ্যে তো আমার একটা সম্পর্ক থাকা দরকার। সম্পর্ক না থাকলে তো আমি ডাটা রিডান্ডেন্সিটা কমাইতে পারবো না। আমার ডাটা রিপিটের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, প্লাস আমি এসিড প্রপার্টি আপনারা সবাই তো পড়ছেন নিশ্চয়ই, এসিড প্রপার্টি ঘটাইতে পারবো না। এসিড প্রপার্টি যদি না ঘটাই আমার ডাটাবেস রিলেশনাল ডাটাবেস সিস্টেমের যে মেইন উদ্দেশ্য সেই মেইন উদ্দেশ্যই কখনো সফল হবে না। ঠিক আছে? তো এই সমস্যাটা সলিউশন করার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি বহুল প্রচলিত, বা আমরা ডাটাবেস ডিজাইন করার আগে যে জিনিসটা মনে মনে চিন্তা করি যে এটার সাথে একটা রিলেশনটা কেমন হতে পারে, ওটার সাথে ওটার রিলেশনটা কেমন হতে পারে, সেটা যে ডায়াগ্রামটার মাধ্যমে আমরা করে থাকি সেটাকে আমার বলা হয় এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। ঠিক আছে? তো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বানানোর আগে ডায়াগ্রাম যেহেতু আমাদের অনেকগুলো চিহ্ন সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? তো চিহ্নগুলো কি কি? চিহ্নগুলো সবাই একটু যারা ক্লাস করতেছেন পারলে একটু খাতা কলম নিয়ে আঁকা আঁকি শুরু করেন। এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে আসলে। আপনি পরীক্ষা দিতে যান বা কোনো সফটওয়্যার কোম্পানিতে যান, আপনাকে আগে ডাটাবেস ডিজাইন করাটা খুব ভালোভাবে শিখতে হবে। তারপর আপনি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন, বা পরীক্ষা দিতে গেলেও কিন্তু এই জিনিসগুলো আসে। এন্টিটি, তো এন্টিটি তো আমরা বুঝছি, এন্টিটি মানে কি একটা টেবিল। তো আমরা ডায়াগ্রামের সাথে কিভাবে দেখাবো? এই চার কোণাকার একটা রেক্টেঙ্গেলের মাধ্যমে আমরা এন্টিটি প্রকাশ করব। ঠিক আছে? এটা গেল আমাদের এন্টিটি। এবার আরেকটা আছে আমাদের উইক এন্টিটি। তো উইক এন্টিটি কিভাবে প্রকাশ করব? উইক এন্টিটি প্রকাশ করার আগে আমাদের বুঝতে হবে উইক এন্টিটি জিনিসটা কি আসলে। উইক এন্টিটি জিনিসটা হচ্ছে যে আপনার ধরেন এমন একটা টেবিল, যে টেবিলে এমন কোন ফিল্ড আপনি পাচ্ছেন না যেটার সাহায্যে আপনি ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারবেন, কিন্তু আপনি রিলেশন করার সময় যখন কি করেন, একটা ফরেন কি এখানে নিয়ে আসেন, তখন সেই ফরেন কি এর সাহায্যে ইউনিকলি ডাটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন, কিন্তু নরমালি কোনো ডাটা ইউনিকলি আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না। সেই ধরনের এন্টিটিকে বা সেই ধরনের টেবিলটাকে আমাদের বলা হয় উইক এন্টিটি বা উইক টেবিল। উইক এন্টিটিটা আমাদের প্রকাশ করা হয় কিভাবে? একটা রেক্টেঙ্গেল, তার ভিতর আমি যদি আরেকটা রেক্টেঙ্গেল দিই, এটা দিয়ে আমাদের প্রকাশ পায় হচ্ছে উইক এন্টিটি। আচ্ছা,
এন্টিটি দুইটাকে বোঝা গেছে কিনা আমাকে একটু বলেন, উইক এন্টিটিটা বুঝছেন কিনা বিশেষ করে আমাকে একটু জানান। এরপর আমাদের এই দুইটা এন্টিটির মধ্যে তো কি করতে হবে, ধরেন এটা একটা এন্টিটি এটা একটা এন্টিটি, এই দুইটা এন্টিটির মধ্যে আমাদের কি করতে হবে, রিলেশন করতে হবে না? তো রিলেশন আমরা কোন সাইনটার মাধ্যমে করব, এই ধরনের একটা ডায়মন্ড শেপের সাইনের মাধ্যমে আমরা রিলেশন হচ্ছে বোঝাবো। রিলেশন, তাহলে আমরা তিনটা চিহ্ন দেখে ফেললাম, কি কি চিহ্ন দেখলাম, এন্টিটি দেখলাম, উইক এন্টিটি দেখলাম, এন্টিটি চিহ্ন কোনটা, এই যে এটা হচ্ছে এন্টিটি চিহ্ন, উইক এন্টিটি চিহ্ন দেখলাম, রিলেশনের চিহ্ন দেখলাম, রিলেশন হচ্ছে কোনটা, এটা। এই তিনখানা আগে বুঝে গেছে কিনা আরেকবার একটু বলেন। আচ্ছা, নফিসি সুমাইয়া আপু বলছে উইক এন্টিটিটা আরেকবার বলবেন। হ্যাঁ অবশ্যই বলবো, যেমন একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধরেন এটা একটা এন্টিটি বা একটা টেবিল, এন্টিটি বা টেবিল, টেবিলটার নাম হচ্ছে কি আমাদের অ্যাড্রেস, মানে ঠিকানা রাখার একটা টেবিল। এখানে তিনটা ফিল্ড আছে, যে এই ফিল্ডটা দিয়ে বোঝাচ্ছে আমার পোস্ট অফিস, এই ফিল্ডটা দিয়ে বোঝাচ্ছে আমার জেলা, আর এটা হচ্ছে এখানে ফরেন কি এমপ্লয়ি আইডি, এমপ্লয়ির অ্যাড্রেসটা কোথায় সেই অ্যাড্রেসটা এই টেবিলে আমাদের রাখা হচ্ছে সাপোজ ধরেন, ঠিক আছে। এখন দেখেন পোস্ট অফিস হচ্ছে মুরাদনগর, জেলা হচ্ছে কুমিল্লা, পোস্ট অফিস হচ্ছে মুরাদনগর, জেলা হচ্ছে কুমিল্লা সাপোজ, ঠিক আছে। আবার আরেকজনের পোস্ট অফিস হচ্ছে ধরেন জাহাপুর, জেলা হচ্ছে কুমিল্লা, আবার জাহাপুর কুমিল্লা থাকতেই পারে না বলেন তো, মুরাদনগর উপজেলার দুইজন মানুষ থাকতে পারে, আবার জাহাপুর উপজেলার দুইজন মানুষও থাকতে পারে। এখন দেখেন আমি যদি একটা ফিল্ড হিসেবে এখানে চিন্তা করি, একটা ফিল্ড মানে পোস্ট অফিস দিয়ে কিন্তু আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না, যেহেতু আমাদের ডাটা রিপিট আছে। আবার জেলা দিয়েও যদি আমি ইউনিকলি আইডেন্টিফাই যদি করতে চাই সেটা দিয়েও করতে পারতেছি না, সব কারণ হচ্ছে সব কুমিল্লা। আবার এই দুইটা যদি আমি একসাথে কম্বাইন করতে যাই সেটা দিয়েও কিন্তু করতে পারতেছি না, কেন, মুরাদনগর কুমিল্লা ডাটা রিপিট আছে, জাহাপুর কুমিল্লা ডাটা রিপিট আছে। তাহলে দেখেন তো এখান থেকে কি আপনি কোনোভাবে ইউনিকলি ডাটা আইডেন্টিফাই করতে পারতেছেন, একটা দিয়েই হোক বা একাধিক দিয়েই হোক, কোনোভাবেই ডাটা আইডেন্টিফাই করতে পারতেছেন না। তাহলে এটার সাথে এই এন্টিটি রিলেশন করাবেন কিভাবে, এই ধরনের এন্টিটি বা এই ধরনের টেবিলকে আপনার বলা হয় তখন উইক এন্টিটি। তো এটার সাথে ডাটা রিলেশন করবেন কিভাবে তখন, এই যে আমার আরেকটা টেবিলের প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে ইউজ হচ্ছে এমপ্লয়ি আইডি E1 E2 E3 E4, ফরেন কি আমি নিয়ে আসলাম এখানে। তো ফরেন কি যখন আমি নিয়ে আসলাম তখন দেখেন E1 এমপ্লয়ি পোস্ট অফিস মুরাদনগর জেলা কুমিল্লা, E2 এমপ্লয়ি পোস্ট অফিস মুরাদনগর জেলা কুমিল্লা, E3 এমপ্লয়ি পোস্ট অফিস জাহাপুর জেলা কুমিল্লা, E4 এমপ্লয়ি পোস্ট অফিস জাহাপুর জেলা কুমিল্লা। ইউনিকলি কিন্তু এখন আইডেন্টিফাই করা যাচ্ছে, কিন্তু এর নিজস্ব কোনো অ্যাট্রিবিউটের সাথে সাহায্যে কিন্তু আপনি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছিলেন না। এই যে এর নিজস্ব কোনো অ্যাট্রিবিউটের সাথে আপনি আইডেন্টিফাই করতে পারতেছিলেন না, ফরেন কি এর সাহায্য নেওয়া লাগছে, এই ধরনের এন্টিটিটাকে আপনার বলা হচ্ছে উইক এন্টিটি। তো এখন দেখেন উইক এন্টিটিটা বুঝা গেছে কিনা, নফিসি সুমাইয়া আপু বলছিলেন, নফিসি সুমাইয়া আপু এখন দেখেন আপনি বুঝছেন কিনা জিনিসটা, বুঝে দিলাম আমি। তাহলে আমরা তিনটা জিনিস দেখে ফেললাম, কি জিনিস দেখে ফেললাম, এন্টিটি দেখে ফেললাম, এন্টিটি কিভাবে আঁকতে হয় রিলেশনশিপ ডায়াগ্রামে সেটা দেখে ফেললাম, দেন হচ্ছে যে উইক এন্টিটি দেখে ফেললাম, দেন হচ্ছে আর কি দেখে ফেললাম বলেন তো, আর দেখে ফেললাম হচ্ছে যে রিলেশন কিভাবে দেখাইতে হয়। এবার আমরা অ্যাট্রিবিউট গুলো দেখবো, অ্যাট্রিবিউট গুলো কিন্তু আবার অনেক প্রকার। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কোনগুলো ছিল মনে আছে তো,
এই যে এটা যদি আমাদের একটা টেবিল হয়, এই টেবিলের প্রত্যেকটা কলামকে আমার বলা হয় এক একটা অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট গুলো আমরা কিভাবে প্রকাশ করব? অ্যাট্রিবিউট গুলো প্রকাশ করব এইরকম একটা গোল সাইন দিয়ে। গোল তো বলা যায় না, ডিম্বাকার আর কি অ্যাট্রিবিউট। ঠিক আছে, এটা হচ্ছে একটা নরমাল অ্যাট্রিবিউট। তো এখন আমার অ্যাট্রিবিউট আবার অনেক ধরনের থাকতে পারে। যেমন আমি যদি বলি নেম, পুরো নেমটা আবার দেখেন তো ডাটাবেজের দুইটা ফিল্ডের সমন্বয়ে আবার গঠিত হয় না? একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম। তাহলে নেমটাকে আমি কি বলতে পারি? একটা কম্পোজিট অ্যাট্রিবিউট বলতে পারি না? যে নেমটা আমার দুইটা ফিল্ডের সমন্বয়ে গঠিত হচ্ছে। তাহলে অ্যাট্রিবিউটকে প্রকাশ করবো আমরা এইভাবে। তাহলে কম্পোজিট অ্যাট্রিবিউটকে কিভাবে প্রকাশ করব? কম্পোজিট অ্যাট্রিবিউট। তাহলে কম্পোজিট অ্যাট্রিবিউটকে আমরা কিভাবে প্রকাশ করব? প্রথমে এর মেইন অ্যাট্রিবিউটটা আমরা আঁকবো। মেইন অ্যাট্রিবিউটটা হচ্ছে আমরা কি? নেম। তো মেইন অ্যাট্রিবিউটটা আবার কয়টা অ্যাট্রিবিউটের সমন্বয়ে গঠিত? যতগুলো অ্যাট্রিবিউটের সমন্বয়ে গঠিত তার উপরে সেগুলো লিখে দিতে হবে অ্যাট্রিবিউট সাইন দিয়ে। কি কি এর সমন্বয়ে গঠিত? একটা হচ্ছে ফার্স্ট নেমের সমন্বয়ে গঠিত, আর একটা হচ্ছে লাস্ট নেমের সমন্বয়ে গঠিত। তাহলে দেখেন দুইটা জিনিস কিন্তু আমি দেখে ফেললাম, একটা অ্যাট্রিবিউট দেখে ফেললাম, কম্পোজিট অ্যাট্রিবিউটও দেখে ফেললাম আমরা। ঠিক আছে, এবার আমরা আরো দুইটা অ্যাট্রিবিউট আছে সেগুলো সম্পর্কে দেখবো। দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে একটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, তাহলে আমাদের মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটা কিরকম হয়? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটা হয় হচ্ছে, আগে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটা কি সেটা আপনাকে বুঝতে হবে। যেমন হচ্ছে যে নেম দিলেন আপনি, এখন দিবেন হচ্ছে যে কি? মোবাইল নাম্বার বা নম্বর। এখন ধরেন এর ফার্স্ট নেম হচ্ছে এক্স, লাস্ট নেম হচ্ছে ওয়াই, দেন এর দুইটা মোবাইল নাম্বার আছে, একটা হচ্ছে 0181 ডট 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 আর একটা হচ্ছে 0171 ডট ডট ডট। তাহলে এই দুইটা অ্যাট্রিবিউট একটা একটা সরি, এই অ্যাট্রিবিউটে আমার ভ্যালু কয়টা দেখেন তো? দুইটা না? দুইটা মানে কি? এখানে মাল্টি ভ্যালু আছে আমার এখানে। এই ধরনের অ্যাট্রিবিউটকে বলা হচ্ছে আমার মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তো এই মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটাকে আমি কিভাবে দেখাবো? আমার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে এই মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটাকে আমি দেখাবো হচ্ছে যে এরকম একটা ডিম্বাকার সাইনে মাঝখানে আরেকটা ডিম্বাকার সাইন, মানে ডাবল ডিম্বাকার সাইন দিয়ে সেটার ভিতরে আমি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটাকে বানিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখেন আমার কয়টা অ্যাট্রিবিউট আমি পেয়ে গেলাম? নরমাল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। আমার আরো একটা অ্যাট্রিবিউট আছে। সেই অ্যাট্রিবিউটটার নাম কি? সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে আমার, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এবার হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে আমার কি? 4 নাম্বারটা হচ্ছে আমার, ভুলে গেলাম তো, কি জানি ছিল, ডিরাইভড। ডিরাইভড অ্যাট্রিবিউট। তাহলে ডিরাইভ অ্যাট্রিবিউটটা কিরকম? খুব সহজ একটা জিনিস দেখেন, একটা ছোট করে একটা টেবিল বানাইলাম। এখানে হচ্ছে ধরেন নেম, এখানে হচ্ছে ধরেন ডেট অফ বার্থ, এখানে হচ্ছে ধরেন এইজ। ঠিক আছে, এখন ধরেন নেম হচ্ছে এক্স, ডেট অফ বার্থ হচ্ছে যে 111994। তাহলে আজকের প্রেজেন্ট ডেটে, আজকে কয় তারিখ? 4/9/2021। আজকের উল্টা লিখছি মনে হয়, 9/4 হবে, 9/4/2021, 9/4/2021 ডেটে তার এইজ কতটুকু হচ্ছে এটা কি আমাদের ইনপুট দেওয়া লাগবে? না, আমাদের ডাটাবেজে ক্যালকুলেশন করে এটাকে আমরা কি করতে পারবো? অটো এখানে বসায় দিতে পারবো। কিভাবে অটো বসাবো? যে সিস ডেট থেকে, মানে সিস্টেমের ডেট থেকে আমার ডেট অফ বার্থটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা আসবে সেটাই তার এইজ হিসেবে এখানে
বসে যাবে। এই যে দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু কোনো ডাটা ইনপুট দিচ্ছি না, আমি জাস্ট ডেট অফ বার্থটা দিচ্ছি, সেই সিস্টেমের কারেন্ট ডেট থেকে মিলিয়ে আমার এই এজটা এখানে অটো ক্যালকুলেট করে ফেলতেছে। এটাকে আমার বলা হচ্ছে এখানে ডিরাইভড অ্যাট্রিবিউট। তাহলে ডিরাইভড অ্যাট্রিবিউটটা আমাদের কিভাবে প্রকাশ করা হয়? এই যে এরকম একটা ডিম পাকার, কিন্তু স্ট্রেট লাইন না, ডটেড লাইন দিয়ে ডিম পাকার নিয়ে সেটার ভিতরে আমি যদি লিখে দিই তাহলে সেটা আমার ডিরাইভড অ্যাট্রিবিউট হিসেবে প্রকাশ পায়। তাহলে দেখেন সবাই এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু জানান। ইমতিয়াজ আহমেদ ভাই, আপনারা বলছিলাম কি বলছিলাম ভাই, কম্পোজিট অ্যাট্রিবিউট আর মাল্টিভ্যালিউট অ্যাট্রিবিউট আলাদা কিভাবে করব? ভাই দুটো তো আলাদাই। আমি আবার বলতেছি দেখেন, কম্পোজিট অ্যাট্রিবিউট মানে কি? ধরেন নেম, নেম কি কি নিয়ে গঠিত হয়? ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটা ফিল্ডের সমন্বয়ে গঠিত হয়। কম্পোজিট মানে কি? এই দুইটা ফিল্ডকে সে একত্র করবে, তারপর নেম হিসেবে একটা অ্যাট্রিবিউট সে বানাবে। এটা হচ্ছে আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট। আর মাল্টিভ্যালিউট অ্যাট্রিবিউট মানে কি? একটা ফিল্ড, যেমন ধরেন নম্বর, একটা ফিল্ড কিন্তু সেই ফিল্ডে একাধিক নম্বর আছে, ঠিক আছে? এটা হচ্ছে মাল্টিভ্যালুড, মানে একটা ফিল্ডে একাধিক ডাটা থাকবে, কিন্তু এটা হচ্ছে কম্পোজিট, দুইটা ফিল্ডের ডাটা নিয়ে নতুন আরেকটা ফিল্ড বানাবে। ইমতিয়াজ আহমেদ ভাই এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে একটু করেন। এতটুকু পর্যন্ত জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। এই এতটুকু জিনিস যদি আপনি মনে না রাখেন তাহলে আপনি কি করতে পারবেন না, তাহলে আপনি ডায়াগ্রাম আঁকতে পারবেন না। এই চিহ্নগুলো সাজিয়ে আমি কিছুক্ষণ পরে ডায়াগ্রাম আঁকবো। এতটুকু কেউ কোনো কিছু না বুঝলে আমার থেকে একটু ক্লিয়ার হয়ে নেন দয়া করে। আচ্ছা, শুভ্র ভট্টাচার্য, ইয়েস। নফিসি সুমাইয়া জি, ইমতিয়াজ আহমেদ বুঝতে পারছি, তোমার সরকার ক্লিয়ার, সুতপা মন্ডল ক্লিয়ার, ওকে। সবার মোটামুটি ক্লিয়ার। তো এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে কার্ডিনালিটি বা বাইনারি রিলেশনশিপ গুলো আমাদের কত ধরনের। এই যে আমরা রিলেশনশিপ করবো বলতেছি, এই রিলেশনশিপ গুলো আমাদের কত ধরনের হইতে পারে। শুরুতে ওই ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, কে জানি আমাকে বলতেছিল ভাই আমি মেনি টু মেনি কখন করবো, মেনি টু ওয়ান কখন করবো, এগুলো নিয়ে ঘুরে ফেলি। ভাই এখন আপনাকে বুঝতে হবে, এখন আপনার টার্ন আসছে, একটু দেখেন ভালো করে। ডিজাইন সম্পূর্ণটাই নির্ভর করে আপনার উপরে, আপনি কিভাবে বুঝতেছেন। আপনি যত ভালো বুঝবেন, যত ভালো ব্যাখ্যা করতে পারবেন, আপনি তত ভালো ডিজাইনার হবেন। আর এই এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটা তো আমাদের মূলত ডিজাইন করারই একটা জিনিস। আমরা সবাই ডিজাইনার, সফটওয়্যার ডিজাইনার। ওকে, তো এখন আমরা যেটা করব কার্ডিনালিটি রেশিও, এটা আরেকটা নাম হচ্ছে বাইনারি রিলেশনশিপ। আচ্ছা সবাই আমার পড়ানো বুঝতেছেন তো? আমি জানি না আসলে আপনাদের ভালো করে বুঝাতে পারতেছি কিনা, কিন্তু চেষ্টা করতেছি অনেক। দয়া করে কেউ কোনো সমস্যা নিয়ে যাবেন না। এখানে সময় না হলেও আমি আসি, আপনারা যে কোনো সময় আমাকে নক করে কোনো কিছুতে সমস্যা থাকলে জিজ্ঞেস করে নিতে পারেন, কিন্তু কেউ দয়া করে সমস্যা নিয়ে যায় না, এটা হচ্ছে কথা। তো কার্ডিনালিটি রেশিওটা বা আমাদের বাইনারি রিলেশনশিপটা মূলত চার প্রকার। চার প্রকার কি কি? প্রথমটা হচ্ছে
1-to-1 রিলেশনশিপ। 2 নাম্বার হচ্ছে many to one রিলেশনশিপ। 3 নাম্বার হচ্ছে one to many রিলেশনশিপ। 4 নাম্বার হচ্ছে আচ্ছা মাহমুদা আক্তার আপু, এর আগেও দেখলাম কে জানি স্যার ডাকতেছে, দয়া করে স্যার ডাকবেন না, আমি আপনাদেরই বয়সী, আপনাদের একটু আগে চাকরি পেয়ে গেছি আর কি ভাগ্যক্রমে। স্যার ডাকার দরকার নাই, ভাইয়া রাখলে হবে। many to many রিলেশনশিপ। তো আমাদের এই 4 ধরনের রিলেশনশিপ আমাদের লাগবে যখন আমরা একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বানাবো। তো এই 4 ধরনের রিলেশনশিপটাকে আপনাদের বুঝাবো, তারপর একটা হোল সিস্টেম আমি আজকে আপনাদের লাইভ কিভাবে ডিজাইন করতে হয় সেই ডিজাইনিংটা দেখাবো। তো এই নামগুলো একটু জেনে রাখেন বা খাতা থাকলে লিখে রাখেন, আমি মুছে দিচ্ছি। ওকে, তো আমরা প্রথমটাতে আসি। 1-to-1 রিলেশনশিপ। তো 1-to-1 রিলেশন মানে কি, আগে ছবিটা কি, ছবি রাখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার একটা এন্টিটি, এটা হচ্ছে আমার আরেকটা এন্টিটি। এন্টিটি রেক্টেঙ্গেল দিয়ে আঁকতে হয়, কিছুক্ষণ আগে দেখা আসছি। এই দুইটা এন্টিটির মধ্যে এখন আমি কি করব, এই দুইটা এন্টিটির মধ্যে এখন আমি রিলেশন করব। রিলেশন কিভাবে করে, এই ডায়মন্ড শেপের এই চিহ্নটা দিয়ে করে। তো ধরেন এটা হচ্ছে স্টুডেন্ট এন্টিটি, স্টুডেন্টের টেবিল বা স্টুডেন্টের এন্টিটি, আর এটা হচ্ছে ধরেন কোর্সের এন্টিটি। স্টুডেন্ট কোর্সটাকে কি করবে, কোর্সে কি করবে, সে স্টুডেন্ট একটা কাজ করবে না, সেই কাজটা কি, এনরোল করবে। এখন দেখেন একজন স্টুডেন্ট একটা কোর্সে এনরোল করতে পারবে, হতেই পারে। এটা হচ্ছে আমার একটা 1-to-1 রিলেশনশিপ। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? তো 1-to-1 আমরা কিভাবে দেখাবো, স্টুডেন্ট একজন স্টুডেন্ট একটা কোর্সে আমাদের কি করতে পারে, এনরোল করতে পারে। একজন স্টুডেন্ট, এই কারণে স্টুডেন্টের এই পাশে 1 একটা কোর্সে এনরোল করতে পারে, এই কারণে কোর্সের এই পাশে 1 দিয়ে আমাদের এভাবে বুঝাই দিতে হবে। এটা মাস্ট মাস্ট দিতেই হবে আপনাকে। এটা যদি না দেন তাহলে 50% মার্কস কাটা, 100% এটা দিতে পারে। বাস আপনি রিলেশনে বুঝাচ্ছেন না, রিলেশনটা কিভাবে ওরা সম্পর্কিত, তাহলে ওরা কেমনে বুঝবে, একজন টিচার কেমনে বুঝবে। সো মনে করে এটা অবশ্যই আপনাকে দিতেই হবে। ঠিক আছে, তো এটা এভাবে দেখাতে পারেন আপনি 1-to-1 দিয়ে, আবার দেখবেন অনেক সময় এটাকে এভাবেও দেখানো হয়। যে আমার এটা হচ্ছে স্টুডেন্ট আর এটা হচ্ছে কোর্স, এখানে সে কি করতেছে, এনরোল করতেছে। ঠিক আছে, তো এই 1-1 না দিয়ে আমি তীর চিহ্নের সাহায্যে এখন এটা প্রকাশ করব। তো মনে রাখবেন 1 যেখানে থাকে সেখানে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, সেখানে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, কিন্তু মেনি যেখানে থাকে সেখানে তীর চিহ্ন দেয়া লাগে না। ঠিক আছে, সো দেখেন আমার এই দুই জায়গাতে 1-1 আছে, সো আমার দুই জায়গাতেই তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতে হবে। আমি যদি 1 না লিখে শুধু তীর চিহ্ন দিই তাহলে বুঝাবে যে এটা হচ্ছে 1-to-1 আমাদের কি রিলেশনশিপ, 1-to-1 রিলেশনশিপ। তো 1-to-1 রিলেশনশিপটা
বুঝা গেছে কিনা সবাই ভাই আমাকে একটু জানান কষ্ট করে। বাস একবার মুছে দিলে আবার আইসা আবার রিপিট করাটা না একটু কষ্ট, এ কারণে আপনাদের বারবার লিখতে বলি যে বুঝতেছেন কিনা। কেউ দয়া করে না বুঝে যায় না এখান থেকে, আমি দরকার হলে বারবার বুঝাবো, তাও বুঝে যায় না। আচ্ছা, নফিসি সুমাইয়া আপু বলছে বুঝছি, শুভ ভট্টাচার্য বলছে বুঝছি। আচ্ছা, ধরে নিলাম সবাই আমরা বুঝতে পারছি। এবার হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার আমাদের কি ছিল? মেনি টু ওয়ান রিলেশন। মেনি টু ওয়ান রিলেশন। তাহলে মেনি টু ওয়ান রিলেশনটা আমাদের কি? মেনি টু ওয়ান রিলেশনটা আবার ওই উদাহরণটা দিয়ে আমি ব্যাখ্যা করব। এখানে হচ্ছে ধরেন স্টুডেন্ট, আর এখানে হচ্ছে ধরেন টিচার। এটা আমাদের একটা এন্টিটি, এটা আমাদের একটা এন্টিটি। তাহলে স্টুডেন্ট টিচারের কাছ থেকে কি করে? শিখে না? তাহলে এখানে আমাদের হচ্ছে লার্ন ফ্রম। তাহলে দেখেন, অনেকজন স্টুডেন্ট আমাদের একজন টিচারের কাছে পড়ালেখা শিখে। অনেকজন, মেনি স্টুডেন্ট লার্ন ফ্রম ওয়ান টিচার। Many students learn from one teacher. Many to one relationship. বুঝা গেছে? Many to one relationship। ভাই 3টা টেবিল করে বুঝাইলে সুবিধা হতো। ওকে ভাই, আপনার কথা আমি রাখবো। কিছুক্ষণ পরে 3টা না 5টা টেবিল করে আপনাকে বোঝানো হবে। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম যখন আমরা আসবো, টেনশন নেন না ভাই, সবকিছু পড়ানো হবে। আচ্ছা, আগে এগুলো দেখতে থাকেন। আপনি ছোট ছোট জিনিস যত ভালো বুঝবেন, বড় জিনিসগুলো তত ভালো আপনি বুঝতে পারবেন। আপনি যোগ বিয়োগ শিখেন আগে, তারপর আপনাকে আমি সরল অঙ্ক কিভাবে করতে হয় সেটা শিখাই দিব। টেনশন নেন না। তো তীর চিহ্নের মাধ্যমে যদি আমি দেখাই, তাহলে কিভাবে দেখাবো? ঠিক আছে? আচ্ছা, তীর চিহ্নের মাধ্যমে আমি দেখাবো। আমি কি বলছিলাম? ওয়ান থাকলে আমাদের এটা তীর চিহ্ন দিয়ে বুঝাইতে হয়, আর মেনি থাকলে আমাদের তীর চিহ্ন দেওয়া লাগে না। তাহলে দেখেন, আমাদের এখানে ছিল মেনি, তাহলে মানে এখানে আমাদের কিছু দেওয়া লাগতেছে না, কিন্তু আমাদের এখানে ওয়ান আছে, তার মানে এখানে আমাদের একটা তীর চিহ্ন দিয়ে বুঝাতে হবে। আপনি এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন। আমি সবসময় এটা ইউজ করি, আমার এটা সুবিধাজনক লাগে। ঠিক আছে? এবং একদম স্পষ্ট, সবাই দেখলেই, চোখ দিয়ে দেখলে বুঝতে পারে যেখানে কি হচ্ছে না হচ্ছে। তীর চিহ্ন অনেক সময় অনেকে বুঝতে পারে না, তাও আপনাদের জানা রাখুন। এটা হচ্ছে আমাদের মেনি টু ওয়ান রিলেশনশিপ। আশা করি সবাই বুঝতে পারছেন। মুছে দিলাম। ওকে, এবার আমরা যাব 3 নাম্বারটা। 3 নাম্বারটা আমাদের কি ছিল? 3 নাম্বারটা আমাদের ছিল হচ্ছে যে ওয়ান টু মেনি। তাহলে আগের উদাহরণটাই দিব, নতুন কোনো উদাহরণ বানাচ্ছি না, কিন্তু পাল্টাই দিব জিনিসটা। কিভাবে পাল্টাই দিব? আমাদের এখানে এখন থাকবে টিচার,
এখানে থাকবে এখন স্টুডেন্ট। আমাদের টিচার কি করে? টিচার হচ্ছে স্টুডেন্টকে টিচ করে, শিক্ষা দেয়, তাই না? তাহলে আমাদের এই টিচার, একজন টিচার অনেকজন স্টুডেন্টকে শিক্ষা দিতে পারে, তাই না? এই যে দেখেন ওয়ান টু মেনি রিলেশনশিপ, বুঝা গেছে? তাহলে আমি যদি তীর চিহ্নের সাহায্যে প্রকাশ করতাম তাহলে কিভাবে হইতো বলেন তো? আমার যেদিকে ওয়ান আছে সেদিকে তীর চিহ্ন থাকতো, যেদিকে কিছু নাই, সরি মেনি আছে সেদিকে কিছু দেয়া লাগতো না। বুঝা গেছে? এটা হচ্ছে আমার ওয়ান টু মেনি রিলেশনশিপ। এটা মুছে দিলাম। লাস্ট ওয়ান, এটা মুছে দিলাম একটু। 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আমাদের কি? মেনি টু মেনি রিলেশনশিপ। তাহলে মেনি টু মেনি রিলেশনশিপে আমাদের কি হবে? ওই প্রথম যে উদাহরণটা আনছি ওটাকে এখন মেনি টু মেনি আমি বানাই দিই। যে আমাদের এটা হচ্ছে স্টুডেন্ট আর এটা হচ্ছে ধরেন কোর্স, এনরোল করতে পারবে। তাহলে কিভাবে এনরোল করতে পারবে? একটা ইউনিভার্সিটি চিন্তা করেন আপনি, একটা ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট থাকে না, একটা ইউনিভার্সিটিতে অনেক সংখ্যক স্টুডেন্ট থাকে এবং তারা বিভিন্ন সংখ্যক কোর্স নেয় একটা সেমিস্টারে, নেয় না? আমি তো প্রত্যেক সেমিস্টারে 5টা করে কোর্স নিয়ে আসছি। তার মানে মেনি স্টুডেন্ট মেনি সংখ্যক কোর্স নেয়, মেনি টু মেনি রিলেশনশিপ। তাহলে মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের কি বলছিলাম? ওয়ান থেকে আমাদের তীর চিহ্ন দিতে হয়, এখানে আমাদের কোনো ওয়ান নাই, তার মানে এখানে আমাদের কোনো তীর চিহ্ন দেওয়া লাগবে না যদি আপনি তীর চিহ্নের সাহায্যে প্রকাশ করতে চান সেই ক্ষেত্রে। তো আমাদের এই 4 ধরনের কার্ডিনালিটি বা 4 ধরনের বাইনারি রিলেশনশিপ সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন, বা এই সম্পর্কিত কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন। চিহ্নগুলো এন্টিটি রিলেশনশিপের ডায়াগ্রামের চিহ্নগুলো প্লাস এই এন্টিটি 4 ধরনের বাইনারি রিলেশন বা কার্ডিনালিটি রিলেশন গুলো সবাই বুঝছেন কিনা, এই দুইটার উপর জিনিসের উপর বেস করে এখন আমি একটা সিস্টেম ডিজাইন করে আপনাদের দেখাবো। আমাকে একটু শেয়ার করেন ভাই। এই দুটা জিনিস না বুঝলে ভাই পরের জিনিস আপনারা কিছু বুঝবেন না, একদম সত্য কথা যেটা। সো আমাকে আগে একটু জানান কষ্ট করে। আচ্ছা, শামসিয়া গতি আপু, ইয়েস, তমা সরকার আপু ক্লিয়ার, শুভ ভট্টাচার্য রায়া ক্লিয়ার, এটা কি নারিতা বড়ুয়া ক্লিয়ার, সুতপা মন্ডল আপু ক্লিয়ার, ওকে। পৌলমী রায় 2 মিনিট ব্রেক দেন ভাইয়া। আরে ব্রেক তো সারা জীবনই পাবেন, করে নেন। পড়ার ফ্লো যখন চলে আসে না আপু, তখন ব্রেক দিলে আসলে না ফ্লোটা চলে যায়। সো কোথা থেকে আমরা পড়তে পড়তে মাঝখানে ধরেন একটু একটু গল্প করবো, তখন ব্রেক হয়ে যাবে। এই যে যেমন এখন ধরেন 1 মিনিটই গল্প করে ফেললাম, ব্রেক হয়ে গেল। তো এখন আমি একটা লাইভ আপনাদের ছোটখাটো একটা সিস্টেম কিভাবে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দিয়ে বানাতে হয় সেটা দেখাবো। তো তার আগে বলে রাখি, আমার প্রথম জব ছিল হচ্ছে যে স্মার্ট টেকনোলজিতে। 2 মিনিট ব্রেকের জন্য যেহেতু আপনি বলছে, ছোটখাটো একটা গল্প বলি। সো আমার প্রথম জব ছিল হচ্ছে স্মার্ট টেকনোলজিতে। তো ওখান থেকে 1 মাস না 1.5 মাসের মতো জব করে আমি মূলত হচ্ছে চট্টগ্রামে বড় হয়েছি আর কি। তো হঠাৎ করে ঢাকায় গিয়ে ম্যাচ করতে পারি নাই। তো চট্টগ্রামের একটা হসপিটালে জয়েন করি। হসপিটালে কি হিসেবে জয়েন করি? সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। ওদের ইন্টারনাল এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার বা ইআরপি সফটওয়্যার ডেভেলপ করতে হবে জাভা দিয়ে। তো 6 মাস বিশ্বাস করেন ওখানে আমি শুধু ডকুমেন্টেশন করছি, একটা লাইন কোড লিখি নাই। আমি আর কিছুদিন ওখানে থাকলে পাগল হয়ে যেতাম, ঠিক আছে? কিন্তু ওই 6 মাসে আমি কি শিখছি? ওই 6 মাসে আমি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম গুলো ভালো করে শিখছি। বিশাল বিশাল আর্ট পেপার আমাদের আয়না দিল, ঠিক আছে? এবং এই আর্ট পেপার গুলোতে পুরো হসপিটালের এক একটা ডিপার্টমেন্টে কিভাবে কাজ করবে না করবে পুরা
জিনিসটা ডিএফডি বলেন, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বলেন, আমাদেরকে ডিজাইন করাইছে। এবং ওই থেকে আমার কনসেপ্ট এত বেশি ক্লিয়ার হয়েছে জিনিসটা সম্পর্কে, আমার তখন মনে হয়েছে না ডকুমেন্টেশন করে আসলে আমার অনেক উপকার হয়েছে। এই ডকুমেন্টেশনটা না করলে আমি কখনো এত ভালো করে জিনিসগুলো বুঝতাম না হাতে কলমে না করলে। তো গল্প শেষ, এবার আমরা যাই সিস্টেম ডিজাইন। তো যে সিস্টেমটা বানাবো খুবই কমন একটা সিস্টেম, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি একটা দেখা দিচ্ছি, আপনারা বাসায় বিভিন্ন ধরনের সিস্টেম গুলো ডিজাইন করবেন, নিজে নিজে ডিজাইন করে আমাকে একটু দেখাবেন, কোনো ভুল ত্রুটি থাকলে আমি দেখাই দেবো। যেমন হচ্ছে টিকেট টিকেট সিস্টেম সিস্টেম ডিজাইন করতে পারেন। তারপর হচ্ছে যে আপনার কি ডিজাইন করতে পারেন, ধরেন হচ্ছে যে সুপার শপ ম্যানেজমেন্ট ডিজাইন করতে পারেন। বুকশপ ডিজাইন করতে পারেন। এগুলো বিভিন্ন ধরনের জিনিস আছে, আপনারা আপনাদের চয়েস মতো যে কোনো একটা আজকের ক্লাসের পরে আমাকে ডিজাইন করে দেখেন, তাহলে বুঝতে পারবো আসলে আমি আপনাদের কতটুকু, আমি শিখাইতে তো পারবো না, আপনাদের সাথে আমার নলেজটা শেয়ার করতে পারবো, কতটুকু শেয়ার করতে পারছি সেটা বুঝতে পারবো। আর কোনো ভুল হলে ধরে দিতে পারবো আপনাদের। আমিও কিন্তু খুব একটা ভালো জানি না, ঠিক আছে, বাট চেষ্টা করবো আপনাদের ভুলগুলো ধরে দিতে। তো স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে প্রথমেই আমাদের অবশ্যই একটা স্টুডেন্টের টেবিল থাকবে। টেবিল মানে কি এন্টিটি, এই যে আমি একটা স্টুডেন্টের এন্টিটি নিয়ে ফেললাম। তাহলে স্টুডেন্টের এন্টিটিতে আমাদের কি কি থাকতে পারে বলেন তো? স্টুডেন্ট আইডি থাকতে পারে। সবাই একটু কষ্ট করে হলেও আমার সাথে সাথে ডিজাইনটা করেন বুঝে বুঝে, তাহলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা নর্মাল অ্যাট্রিবিউট, আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি। এবার আমরা যতগুলো অ্যাট্রিবিউট করছিলাম না সবগুলো এখানে ইউজ করবো। এটা আরেকটা অ্যাট্রিবিউট দিলাম, ডেট অফ বার্থ। তাহলে ডেট অফ বার্থ যখন আমি অ্যাট্রিবিউট হিসেবে নিয়ে আসছি, একটা ডিরাইভ অ্যাট্রিবিউট আমি নিয়ে আসতে পারি। এই যে এটা হচ্ছে আমার একটা ডিরাইভ অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে আমার এজ। ঠিক আছে, দেন কি হলো, ডেট অফ বার্থ থেকে আমাদের এজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল। দেন আর কি থাকতে পারে বলেন তো? নেম থাকতে পারে। নেম তো আমরা কি জানি, একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট মানে কি, এটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই দুইটার সমন্বয়ে আমাদের গঠিত হবে। দেন দেখেন আমি চারটা অ্যাট্রিবিউট করছি, এর মধ্যে কিন্তু তিনটা অলরেডি ইউজ করে ফেলছি, আরেকটা ইউজ করা হয় নাই, কোনটা বলেন তো? মাল্টিভ্যালুয়ারটা ইউজ করা হয়নি, তো মাল্টিভ্যালুয়ারটা আমি ইউজ করে ফেলি। যে একটা স্টুডেন্টের আমার একাধিক ফোন নাম্বার থাকতেই পারে, ফোন নাম্বার। ঠিক আছে, তাহলে আমার স্টুডেন্ট টেবিলটা বানানো হয়ে গেল। আমার ফরেন কি কিন্তু আসতে পারে, কারণ আমি কিছুটা জায়গা রেখে দিব আরো অ্যাট্রিবিউট থাকার জন্য। তো দেখেন আমার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম যখন আমি বানাবো, তখন অবশ্যই প্রাইমারি কি যেটা হবে সেটাকে আন্ডারলাইন করে আপনাকে বুঝিয়ে দিতে হবে যেটা হচ্ছে আমার প্রাইমারি কি। তো দেখেন আমার এতগুলো অ্যাট্রিবিউটের মধ্যে কোনটাকে আমি নরমালি প্রাইমারি কি হিসেবে ইউজ করতে পারি? এই আমার স্টুডেন্ট আইডিটাকে আমি প্রাইমারি কি হিসেবে ইউজ করতে পারি, এটার নিচে আমি আন্ডারলাইন করে দিলাম। এই জিনিসটা মাস্ট আপনাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে, নাইলে বুঝতে পারবে না যিনি খাতা কাটবেন যে এখানে কোনটা প্রাইমারি কি। বুঝে গেছে? ওকে, দেন একটা এন্টিটি এবং তার সংশ্লিষ্ট অ্যাট্রিবিউট দিয়ে আমি বানাই ফেললাম। ঠিক আছে, এখন একটা স্টুডেন্ট কি করবে, বিভিন্ন ধরনের কোর্স নেবে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের কোর্সের একটা এন্টিটি।
ঠিক আছে? তাহলে কোর্সে এন্টিটি যেহেতু এর অবশ্যই আমাদের কি থাকবে, অ্যাট্রিবিউট থাকবে। তাহলে এর অ্যাট্রিবিউট আমার কি কি থাকবে, একটা হচ্ছে কোর্স আইডি, আর একটা হচ্ছে আমার কোর্স নেম। তাই না? এখন এই দুইটা জিনিসের মধ্যে আমি কি ঘটাবো, রিলেশন ঘটাবো। তাইলে এই যে টানলাম, এই রিলেশন ঘটাই দিলাম। ঠিক আছে? তাহলে রিলেশনের নামটা আমি কি দিব, এনরোল করবে সে। ঠিক আছে? তাহলে দেখেন এখন এখানে ওয়ান টু মেনি কোর্স দিবেন নাকি মেনি টু মেনি কোর্স দিবেন সেটা সম্পূর্ণ আপনার উপর এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করে। আপনি কোন লজিকে চিন্তা করেন সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমার এখানে অনেক, একটা ইউনিভার্সিটিতে তো অনেক জন স্টুডেন্ট থাকতে পারে, তার মানে মেনি স্টুডেন্ট। আবার আমি নিজেই প্রত্যেকটা আমি কি করছিলাম, কি বলছিলাম আপনাদের, অনেকগুলো করে কোর্স নিছি। তাহলে মেনি স্টুডেন্ট মেনি কোর্সে এনরোল করতে পারে। আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে এমন সুবিধাও আছে, একজন চাইলে শুধুমাত্র মানে চাইলে শুধুমাত্র একটা কোর্সে সে এনরোল করতে পারে। সেক্ষেত্রে সেটা কি হতে পারে, মেনি না হয়ে ওয়ান হতে পারে, একটা কোর্সে সে এনরোল করতে পারে। তো ডিপেন্ড করতেছে সম্পূর্ণ আপনার উপর, আপনি কোন লজিকে সেটা ডিজাইন করতেছেন। এখানে মেনি টু মেনি দিলেও কোনো ভুল নাই, মেনি টু ওয়ান দিলেও কোনো ভুল নাই, আপনার লজিকের উপর ডিপেন্ড করে জিনিসটা, যে আপনি কিভাবে চিন্তা করেন একটা জিনিসকে। বললাম না, আমরা সবাই হচ্ছে এখন ডিজাইনার, ডিজাইনার কি কখনো ভুল করতে পারে নাকি বলেন তো? ডিজাইনার হচ্ছে শৈল্পিক ভাবে চিন্তা করতে পারে, আমরাও শৈল্পিক ভাবে চিন্তা করি। ঠিক আছে? তাহলে আমার একটা রিলেশন আমি করে দিলাম। তাহলে একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কি শুধু এতটুকু থাকে? এতটুকু তো থাকে না। এবার একটা কোর্সের আন্ডারে আবার বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকতে পারে না? তাহলে সাবজেক্টের একটা টেবিল আমি বানাই ফেললাম। আচ্ছা, তার আগে বলি, এই যে দুইটার মধ্যে রিলেশন করলাম, এখন আমার কোন স্টুডেন্টটা কোন কোর্সটা নিছে সেটা আমি এখানে বুঝাবো কিভাবে? এই যে রিলেশন যে করে ফেললাম, বুঝাবো কেমনে? এখানে যে কোর্স আইডিটা আছে সেই কোর্স আইডিটাকে তো আমি এখানে প্রাইমারি কি করে দিছি। এই প্রাইমারি কিটাকে যদি আমি এখানে ফরেন কি হিসেবে নিয়ে আসি তাহলে ইজিলি আমি বুঝাই দিতে পারবো যে CURSE কোর্স আইডি, এই প্রাইমারি কিটা এখানে ফরেন কি হিসেবে আমাদের ব্যবহৃত হচ্ছে রিলেশনশিপে। প্রথম এই এতটুকু ফেস সবাই বুঝছেন তো? কারো কোনো প্রশ্ন আছে এতটুকুতে? এতটুকুতে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানান আগে। আচ্ছা, তো আমরা এবার আসি আমার সাবজেক্টে আমার কি কি থাকতে পারে বলেন তো? সাবজেক্ট আইডি থাকতে পারে, আর কি থাকতে পারে? সাবজেক্ট নেম থাকতে পারে। তাহলে ইজিলি দেখে বোঝা যাচ্ছে আমার এই সাবজেক্ট আইডিটা হচ্ছে এখানে কি, প্রাইমারি কি। আচ্ছা, তোমার সরকার আপু বলছেন না, বুঝতে পারেন নাই, কোন জায়গায় বুঝতে পারেন নাই আপু, আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন। নো বললে তো খালি হবে না, কোন জায়গায় বুঝেন নাই সেটা একটু বলেন আমাকে। আচ্ছা, কোর্স, এখন আমি কি বলছিলাম যে একটা কোর্সের আন্ডারে আমার একাধিক কি থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে। তাহলে ওয়ান কোর্স হ্যাজ মেনি সাবজেক্ট। দেখেন আমি এই দুইটার মাঝখানে এখন রিলেশন করে দিলাম। ওয়ান কোর্স ওয়ান টু মেনি রিলেশন, ওয়ান কোর্স হ্যাজ মেনি রিলেশন, and means no doubts। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন এখন এই দুইটা টেবিলের মধ্যে আমার কি হয়ে গেল, রিলেশন হয়ে গেল না?
তাহলে রিলেশন যেহেতু আমার হইল, তার মানে আমার কি করতে হবে, এই দুইটা টেবিলের মধ্যে আমার প্রাইমারি কিকে ফরেন কি হিসেবে এক্সচেঞ্জ করে দিতে হবে। তাহলে আমার একটা কোর্সের আন্ডারে কোন কোন সাবজেক্ট গুলো আছে সেটা আমি বোঝানোর জন্য এই সাবজেক্ট আইডিটাকে এখানে ফরেন কি হিসেবে নিয়ে আসলাম। তাহলে দেখেন এতটুকু পর্যন্ত আগে ক্লিয়ার কিনা। প্রথমে আমি কি করলাম, স্টুডেন্ট টেবিল বানাইলাম, কোর্স টেবিল বানাইলাম, সাবজেক্ট আইডি সাবজেক্ট টেবিল বানাইলাম, এরপর সবগুলোর মধ্যে আমি রিলেশন করলাম। এখন আপনি কোর্স পাইলেন, স্টুডেন্ট পাইলেন, সাবজেক্টও পাইয়া গেলেন, পড়াবে কে? টিচার লাগবে না? এই আমার টিচার নিয়ে আসলাম। টিচারের টেবিল। তাহলে এখন আমার টিচারের টেবিলে আমার কি কি থাকতে পারে বলেন তো? একটা হচ্ছে টিচারের আচ্ছা, নফিসে সুমাইয়া আপু বলছে ফরেন কি মাস্ক লাগবে প্রতিটাতে। আপু সুন্দর এবং বোধগম্য একটা যদি আপনি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম তৈরি করতে চান, আমার মতে অবশ্যই প্রত্যেকটাতে আপনার প্রাইমারি কি এবং ফরেন কি দিয়ে রিলেশন তৈরি করতে হবে। আপনি যদি প্রাইমারি কি ফরেন কি তৈরি না করেন, এই কিগুলোর আসল উদ্দেশ্য কি ছিল? দুইটা টেবিলের মধ্যে রিলেশন করা। আপনি যদি নাই করেন বা প্রাইমারি কি ফরেন কি যদি নাই দেন, তাহলে সে বুঝবে কেমনে কিসের বেসিসে সে দুইটা টেবিলে জয়েনিং করতেছে, রিলেশন করতেছে? আপনি আমাকে বলেন তো। নফিসি সুমাইয়া আপু, আশা করি প্রশ্নের উত্তর পাইছেন। তাহলে টিচারের আইডি একটা ফিল্ড, টিচারের নেম, নেমের মধ্যে আমার থাকতে পারে হচ্ছে কি ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিওবি মানে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ থেকে ক্যালকুলেশন করে আমি নিয়ে আসবো হচ্ছে এইচ। ঠিক আছে, এখন দেখেন আমি রিলেশন করব এখন। তাহলে একটা টিচার কি করবে? টিচ করবে মানে পড়াবে একটা সাবজেক্ট, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আবার একটা টিচার আপনার কি করতে পারবে? মানে নিতে পারবে অনেকগুলো কোর্স। কিভাবে? কি লিখলাম, নিতে পারবে কি নিতে পারবে? অনেকগুলো কোর্স। কিভাবে? যেমন ধরেন আমার একটা কোর্স হচ্ছে ধরেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটার মধ্যে ম্যাথ আছে, আবার অন্য সাবজেক্টও আছে, অন্য একটা আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনার ম্যাথ আছে, আবার ড্রয়িংও আছে। আবার ধরেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটার মধ্যেও ম্যাথ আছে, সার্কিট আছে, আছে না? তাহলে দেখেন একটা টিচার একটা সাবজেক্ট নিতে পারবে, সেই সাবজেক্টটা কি? সেই সাবজেক্ট হচ্ছে ম্যাথ। এখন ম্যাথ তো দুইটার মধ্যেই আছে, কার মধ্যে আছে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও আছে, তাই না? তার মানে একটা টিচার আমার একাধিক কোর্সে নিতে পারবে। এতটুকু বুঝছেন কিনা আমাকে আগে একটু বলেন। আচ্ছা, শাম ভাইয়া বলছে ভাইয়া তীর চিহ্ন দিচ্ছেন না কেন? এই যে ভাইয়া তীর চিহ্নের পরিবর্তে আমি এম এন এগুলো ইউজ করতেছি। আপনি যদি এম এন না দেন বা ওয়ান টু এগুলো যদি না দেন, তাহলে সেক্ষেত্রে তীর চিহ্ন ইউজ করতে পারতেছেন। আমি ক্লাসে শুরুতে বলে নিছিলাম আমি এম এন ওয়ান এগুলোতে কমফোর্টেবল, সো এগুলোই আমি ইউজ করি। তো
এটা নিশ্চয়ই আমরা এখন বুঝতে পারছি যে একজন টিচার অনেকগুলো কোর্স নিতে পারে, কিন্তু একজন টিচার কেন শুধুমাত্র একটা সাবজেক্টে নিতে পারে। আমার দৃষ্টিভঙ্গিতে আমি এভাবে ডিজাইন করতেছি আর কি। আমার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আপনি চাইলে এখানে মেনি টু মেনি, এখানে মেনি টু মেনি দিতে পারেন, আপনি যদি ব্যাখ্যা করতে পারেন ওইভাবে। দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ আপনার, হতেই পারে আলাদা। মুছে দিলাম এটা। ওকে, দেন তাহলে দেখেন আমি এখন কোর্সের সাথে রিলেশন করছি। ওহো শিট, কোর্সের সাথে রিলেশন করছি। কোর্স কিন্তু আবার সাবজেক্টের সাথে সম্পর্কিত। তার মানে আমি যদি শুধুমাত্র কোর্স আইডিটাকে এখানে ফরেন আইডি হিসেবে নিয়ে আসি, ফরেন কি হিসেবে নিয়ে আসি কোর্স আইডিটাকে, তাহলে সে একেবারে সাবজেক্টের আইডিটাকেও ওখান থেকে রিট্রিভ করতে পারবে যে সে কোন সাবজেক্টের ক্লাস নেয়। ঠিক আছে, আমি দেখতেছি হচ্ছে নাহিদ টুম্পা নামে একজন জয়েন করছে। নাহিদ টুম্পা কিন্তু আমার ভার্সিটিতে। আচ্ছা, এখন দেখেন একজন টিচার অনেকজন স্টুডেন্টকে আমার কি করে, টিচ করে। ওয়ান টিচার টিচার্স মেনি স্টুডেন্ট। তাহলে দেখেন আমরা কি বানাচ্ছিলাম, একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছিলাম। এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আমার মোটামুটি রেডি হয়ে গেল। তাহলে আমার স্টুডেন্টের টেবিল ছিল, কোর্সের টেবিল ছিল, সাবজেক্টের টেবিল ছিল, টিচারের টেবিল ছিল। এই সবগুলো টেবিলের মধ্যে এখানে আমি কি করছি, এই সবগুলো টেবিলের মধ্যে এখানে আমি কিভাবে রিলেশন হতে পারে, কোনটা কোন জায়গায় প্রাইমারি কি ফরেন কি হিসেবে ব্যবহৃত হতে পারে, পুরাটার একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলেন। আপনারা অবশ্যই আজকে ক্লাসের পরে যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো একটা সিস্টেম নিজে নিজে ডিজাইন করে আমাকে একটু দেখাবেন। এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলেন। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? কোনো সমস্যা নাই? মুছে দিতে পারি? কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানান। আর 1 মিনিট আমি দেখবো, কারো কোনো সমস্যা না থাকলে আমি পরবর্তী টপিক আমাদের ডট ফ্লো ডায়াগ্রামে চলে যাব। আচ্ছা, শফিক টাইম ভাইয়া বলছে টিচার আইডিটা কোথায় ফরেন কি হয়। টিচার আইডিটা তো আমার ফরেন কি করার দরকার হচ্ছে না। এই যে দেখেন আমার কোর্স আইডিটাকে কিন্তু আমি অলরেডি কি করে রাখছি, স্টুডেন্ট আইডিতে ফরেন কি হিসেবে নিয়ে রাখছি। আবার কোর্স আইডিটাকে কি করছি, টিচার আইডির এখানে ফরেন কি হিসেবে এনে রাখছি। তার মানে কোর্স আইডিটা আমার দুই জায়গাতেই ফরেন কি হিসেবে আছে। তার মানে আমার কোর্স আইডির সাথে টিচারের একটা সম্পর্ক হচ্ছে, এই টিচারের সাথে আমার স্টুডেন্টের সম্পর্ক হচ্ছে। এই এক কোর্স আইডি দিয়ে আমি দুই জায়গা থেকে ডাটা রিট্রিভ করতে পারতেছি। আপনার যদি এরকম সুবিধা না থাকতো তাহলে আপনি টিচার আইডিটাকে এখানে ফরেন কি হিসেবে ইউজ করতে পারতেন। শফিক তুহিন ভাই, আশা করি বুঝতে পারছেন। শফিক তুহিন ভাইয়া, আশা করি এখন আপনার ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে
মুছে দিচ্ছিলাম। ম্যাক্সিমাম সবারই মোটামুটি ক্লিয়ার। কতটুকু ক্লিয়ার সেটা আমরা একটা ডিজাইন দেখলে বুঝতে পারবো যখন আপনারা আমাকে করে দিবেন। আচ্ছা, তাহলে আমাদের আজকে টপিক কি কি ছিল মনে আছে? 1 নাম্বার টপিক ছিল হচ্ছে কি, ভেরিয়াস টাইপস অফ কি। 2 নাম্বার ছিল হচ্ছে কার্ডিনালিটি। 3 নাম্বার হচ্ছে যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। 4 নাম্বার ছিল হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। তাহলে আমাদের এই তিনটা কমপ্লিট। আমরা এখন চতুর্থটাতে যাব, ডাটা ফ্লো ডায়াগ্রাম। তিনটা নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন যদি এখন থাকে ক্লাস শেষে আমাকে একটু জানাবেন, তাহলে চেষ্টা করব প্রবলেমটা দূর করে দেওয়ার। সবাই একটু নোট করে রাখেন, ক্লাসটা যখন শেষ হবে তখন আমাকে একটু জানান যে কোন টপিক নিয়ে আপনাদের প্রশ্ন আছে। তো এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে, তো ডাটা ফ্লো ডায়াগ্রামটা আমাদের কি, নাম থেকে বোঝা যাচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠানে আমাদের ডাটার একটা সিস্টেমের ডাটা কোত্থেকে কোথায় যাবে, কোত্থেকে কোথায় যাবে সেটার ফ্লোটা আমরা যে ডায়াগ্রামের সাহায্যে দেখাই থাকি সেটাই হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। যে আমরা যদি ক্লাস অনেক লং হয়ে গেল, আরো লং হবে ভাই, আরো কমপক্ষে আধা ঘন্টা আমাকে 2 ক্লাসের মধ্যে কভার করতে বলছে। আপনারা তো বুঝতেছেন 2 ক্লাসের মধ্যে আসলে এত টপিক কভার করাটা খুব কষ্ট। তাও তো বাছাই করা করা টপিকগুলো আমি আপনাদের করাচ্ছি। আরো অনেক টপিক আছে যেগুলো হচ্ছে লাগে আমাদের, কিন্তু এগুলো সবচেয়ে বেশি লাগে, এগুলো আসেই পরীক্ষায়। সো কি বলতেছিলাম জানি, ডাটা ফ্লো ডায়াগ্রাম নাম থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ডাটার একটা সিস্টেম যখন আমরা ডিজাইন করব তখন ডাটাটা কোত্থেকে কোথায় যাবে সেটা আমরা যে ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে পারবো সেটাই হচ্ছে আমাদের ডাটা ফ্লো ডায়াগ্রাম বা ডিএফডি। ঠিক আছে, তো ডিএফডি আমি এটা একটু দ্রুত করাচ্ছি যেহেতু আপনারা বলতেছেন ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ডিএফডি আঁকতে হলে আপনাকে আগে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, এখানে কয়েকটা জিনিস সম্পর্কে আগে আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে এনটিটি, এক্সটার্নাল এনটিটি। তো প্রথম কথা হচ্ছে আপনার এক্সটার্নাল এন্টিটি জিনিসটা কি। এক্সটার্নাল এন্টিটি জিনিসটা যদি আমি আপনাকে বুঝাইতে যাই, ধরেন আপনি একটা, ওই যে আমি যেটা বলছিলাম আমি একটা হসপিটালে জয়েন করছিলাম, হসপিটালের জন্য আমি কি বানাচ্ছিলাম, একটা ইআরপি সিস্টেম ডিজাইন করব করবো ভেবে গেছিলাম, কিন্তু আমাকে 6 মাস করাইছে ডকুমেন্টেশন। তো একটা হসপিটালের কথা চিন্তা করেন, হসপিটালে ওরা কি করবে, কম্পিউটারে ডাটা এন্ট্রি দিবে, কম্পিউটারে ডাটা এন্ট্রি দিলে ডাটাটা প্রসেস হয়ে কোনো ডাটাবেজে গিয়ে স্টোর হবে। তাহলে এই যে কম্পিউটারে আমার ডাটাটা এন্ট্রি দিচ্ছে, এই কম্পিউটারটা হচ্ছে আমার একটা এক্সটার্নাল এন্টিটি। ঠিক আছে, তো কম্পিউটার হইতে পারে, আমি একটা উদাহরণ দিলাম, আরো অনেক কিছুই হইতে পারে এক্সটার্নাল এন্টিটি হিসেবে। মোবাইল হইতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর হইতে পারে, তারপর হচ্ছে যে ডাটা আমরা নরমালি যেখান থেকে কালেক্ট করতে পারবো। সহজ কথায় হচ্ছে যে এন্টিটি মানে কি, এন্টিটি মানে হচ্ছে ডাটা যে দেয় বা ডাটা যে নেয় সেটাই হচ্ছে আমার এক্সটার্নাল এন্টিটি। বুঝা গেছে? তো আমাদের একটা ডাটা ফ্লো ডায়াগ্রামে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের একটা, সেটা হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল এন্টিটি। তো এই এক্সটার্নাল এন্টিটিটাকে আমরা যখন ডাটা ফ্লো ডায়াগ্রাম আঁকবো তখন আমরা এন্টিটি যেভাবে আঁকছিলাম রেক্টেঙ্গুলার, আমাদের এক্সটার্নাল এন্টিটিটাও হবে ঠিক সেরকম রেক্টেঙ্গুলার। এটা হচ্ছে আমাদের কি এক্সটার্নাল এন্টিটি।
ঠিক আছে? ওকে, দেন আমাদের যেটা আপনার জানতে হবে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। 2 নাম্বার যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রসেস। আপনারা খাতায় নিচে নিচে লিখেন যদি কেউ লিখে থাকেন আর কি। আমার এখানে নিচে জায়গা সংকুলন হবে না বলে পাশে লিখতেছি। প্রসেস, প্রসেস হচ্ছে যে এমন একটা জিনিস যেটা হচ্ছে ইনপুট হিসেবে নিবে ডাটা, তারপর সেখান থেকে করবে হচ্ছে প্রসেস, প্রসেস করে আউটপুট হিসেবে দেবে ইনফরমেশন। তাহলে ডাটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি সেটা তো আপনারা জানেন নিশ্চয়ই। ডাটা হচ্ছে যে যেগুলো আমাদের সর্টেড বা কোনো কিছু করা থাকে না, সেখানে কোনো প্রসেস করা থাকে না, সেটা হচ্ছে ডাটা। আর ডাটাগুলোকে যখন আমরা সুবিন্যস্ত করে সাজাই সেটা হয়ে যায় আমাদের ইনফরমেশন। যেমন আমি যদি আপনাকে বলি হচ্ছে 5 6, এই দুইটা জিনিস হচ্ছে ডাটা, কিন্তু আমি যদি এখানে একটা প্লাস বসাই দিই এবং পাই যদি 11, এই 11টা হচ্ছে আমাদের একটা ইনফরমেশন, যে দুইটা ডাটা 5 6 যোগ করে আমরা 11 পাইছি। তাহলে এই 2 নাম্বার জিনিসটা আমাদের কি ছিল? 2 নাম্বার জিনিসটা হচ্ছে আমাদের একটা প্রসেস ছিল। ঠিক আছে? প্রসেসটাকে আমরা কিভাবে বুঝাবো? ডাটা ফ্লো ডায়াগ্রামে এই গোল চিহ্নের সাহায্যে। দেন 3 নাম্বার হচ্ছে ইনপুট এবং আউটপুট। এই জিনিসটাকে আপনার বলা হয় ফ্লো কন্ট্রোল। 3 নাম্বার ফ্লো কন্ট্রোল। ঠিক আছে? তাইলে ইনপুট বুঝাইতে আপনি যেদিকে তীর চিহ্ন দিবেন, আউটপুট বুঝাইতে ঠিক তার বিপরীত দিকে তীর চিহ্ন দিয়ে আপনাকে দিয়ে বুঝাইতে হবে। কিন্তু আপনি কখনো এভাবে দিতে পারবেন না যে একই ইয়ার মধ্যে ইনপুট আউটপুট দিয়ে দিলাম, না, এটা হবে না। এভাবে দিতে হবে আপনাকে। এই জিনিসটা দিয়ে বোঝা হচ্ছে আপনার ডাটাটা কোথেকে কোথায় যাচ্ছে, কোথেকে কোথায় ফ্লো হচ্ছে, সেটা বুঝা গেছে? তাইলে আমরা কি দেখলাম, একটু মুছে দিই। কি দেখলাম বলেন তো? আমরা 1 নম্বরে দেখলাম হচ্ছে এক্সটার্নাল এন্টিটি, 2 নম্বরে দেখলাম হচ্ছে প্রসেস, 3 নম্বরে দেখলাম হচ্ছে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোলের মধ্যে ইনপুট আউটপুট। এক্সটার্নাল এন্টিটিকে আমরা প্রকাশ করব হচ্ছে যে এই যে রেক্টেঙ্গুলার একটা শেপ দিয়ে, প্রসেসকে প্রকাশ করব হচ্ছে যে এরকম একটা গোল চিহ্ন দিয়ে, আর ইনপুট আউটপুটকে প্রকাশ করব হচ্ছে যে এরকম তীর চিহ্ন দিয়ে। তবে ইনপুটের তীর চিহ্নটা যেদিকে হবে, আউটপুটের তীর চিহ্নটা তার বিপরীত দিকে হবে। এবার 4 নাম্বার, এই যে ইনপুট আউটপুট এত কিছু আমরা দেখে ফেললাম। এবার ইনপুট আউটপুট কি হবে? ডাটা হবে না? ডাটাগুলো আমাদের কই জমা হবে? ডাটা স্টোরেজে জমা হবে না? তো আমাদের এই 4 নাম্বারটা হচ্ছে ডাটা ডাটা স্টোরেজ। ঠিক আছে? তো ডাটা স্টোরেজ মানে কি? ডাটাবেস হতে পারে বা কোনো অন্য ফাইল সার্ভার হতে পারে যেখানে আমরা ডাটাবেস ডাটাগুলো রাখবো। তো ডাটা স্টোরেজটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এই দুইটা সমান্তরাল লাইন দিয়ে তার মাঝখানে যদি আমি লিখে দিই যে ডাটা স্টোরেজ, তাহলে সেটা স্টোরেজ বোঝাবে। অথবা এটা অনেকে এভাবেও প্রকাশ করে যে একটা রেক্টেঙ্গেল কিন্তু এক মুখ খোলা, এটাও ডাটা স্টোরেজ হিসেবে প্রকাশ করে। আচ্ছা, শুভ ভট্টাচার্য ভাইয়া বলছে প্রসেসটা আরেকবার প্লিজ। প্রসেস মানে কি? আপনি ডাটা দিচ্ছেন কোন একটা সিস্টেমে, সেই ডাটাটাকে ইনফরমেশনে যেটা পরিণত করবে সেটাই হচ্ছে আপনার প্রসেস। ডাটাগুলোকে প্রসেস করলেই তো আপনি কি করতে পারবেন? ইনফরমেশন পাবেন। আমাদের শুধু ডাটা দিয়ে কি কোনো লাভ হয়? শুধু ডাটা দিয়ে কিন্তু কোনো লাভ হয় না। ডাটা থেকে প্রসেস করে ইনফরমেশন যখন আমরা পাই তখন আমাদের লাভ হয়। ঠিক আছে? তো প্রসেস বলতে সেটাই বোঝায়, এই এক্সটার্নাল এন্টিটির সাহায্যে আপনি যখন ডাটা দিবেন, সেই ডাটাগুলো যেটার সাহায্যে আমাদের ইনফরমেশনে পরিণত হবে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের প্রসেস।
সেই জিনিসটাই হলো আমাদের কি প্রসেস। তো এই চারটা ছিল আমাদের বেসিক চিহ্ন একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম ডিজাইন করার ক্ষেত্রে। এই চারটা জিনিস আপনারা বুঝছেন কিনা আমাকে একটু জানান খুব দ্রুত। এই চারটা জিনিস যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি রুলে যাব যে আমাদের ডাটা ফ্লো ডায়াগ্রাম করতে গেলে কি কি রুল আমাদের ফলো করতে হবে। সবাই একটু আমাকে একটু দ্রুত জানান যে এতটুকু বুঝা গেছে কিনা। আচ্ছা, তাহলে এখন আমি রুলগুলো সম্পর্কে দেখব যে আমাদের একটা ডিএফডি যদি আমাদের আঁকতে হয় আমাদের কি কি রুল ফলো করতে হয়। এক নাম্বার রুলটা আমাদের কি, প্রতিটা প্রসেসের এভরি, এই রুলগুলো একটু লিখে রাখেন, এই রুলগুলো আমাদের লাগবেই। এভরি প্রসেস মাস্ট হ্যাভ ইনপুট এন্ড আউটপুট। প্রসেস মানে কোনটা, এই যে গোল চিহ্নটা মনে রাখেন। এভরি প্রসেস মাস্ট হ্যাভ মানে প্রতিটা প্রসেসের অবশ্যই ইনপুট এবং আউটপুট থাকতেই হবে। কেন, প্রসেস মানে কি, প্রসেস মানে হচ্ছে তার ভিতরে ডাটা এসে ঢুকবে, সে প্রসেস করে আউটপুটে ইনফরমেশন হিসেবে পাঠাবে। ঠিক আছে, এখন আপনার যদি কোনো ইনপুট বা আউটপুট না থাকে আপনার প্রসেসে কোনো কাজ নেই। দুই নম্বর রুল, এভরি ডাটা স্টোরেজ, ডাটা স্টোরেজ কোনটা ছিল মনে আছে তো, এই যে দুইটা সমান্তরাল লাইন দিয়ে ভিতরে যদি আমি ডাটা স্টোরেজ লিখে দিই, every data storage should have at least one data flow in and out। তাহলে কি লিখলাম, এটা আমাদের যে ডাটা স্টোরেজ গুলো আমরা ইউজ করব সেই ডাটা স্টোরেজ গুলোর অ্যাটলিস্ট একটা ডাটা ফ্লো ইন থাকতে হবে এবং আউট থাকতে হবে। অর্থাৎ আমাদের এই ডাটা স্টোরেজে রিকোয়েস্ট আসতে হবে, রিকোয়েস্ট এসে বা ডাটা এসে ঢুকতে হবে এবং এখান থেকে অ্যাটলিস্ট একবার ডাটা আমাদের কাঙ্ক্ষিত এন্টিটিতে বা প্রসেসে যেতে হবে। তিন নম্বর হচ্ছে কি, ডাটা স্টোরেজ in a system must go through a process। তাহলে এটা দিয়ে আমাদের কি মিন করে, আমাদের মিন করে ডাটা স্টোরেজ যেটা আছে সেখানে যদি ডাটা আসতে হয় তবে অবশ্যই সেটা প্রসেস হয়ে আসতে হবে। অর্থাৎ আমার ডাটাটা আগে প্রসেসে যাবে, প্রসেস থেকে প্রসেস হবে, দেন আমার ডাটা স্টোরেজে ডাটাটা ঢুকবে। ঠিক আছে, দেন আমাদের কোন দিক থেকে ফ্লো হইতে পারবে কোন দিক থেকে ফ্লো হইতে পারবে না সেটা নিয়ে এখন জানতে হবে। এই তিনটা রুল সবাই বুঝতে পারছেন কিনা আমাকে বলেন, এরপর আমি বুঝাবো যে কোন দিক থেকে কোন দিকে ফ্লো হইতে পারবে, কোন দিক থেকে কোন দিকে ফ্লো
পারবে না। এই তিনটা নিয়ম সবার ক্লিয়ার কিনা? এই তিনটা নিয়ম নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলেন। আচ্ছা, এবার আমি দেখবো হচ্ছে আমার ডাটাটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হতে পারে। আমার এন্টিটি থেকে প্রসেসের দিকে ডাটা ফ্লো হতে পারে। এন্টিটি মানে কি ছিল? এই যে এটা, এখান থেকে কোন দিকে ডাটা ফ্লো হতে পারে? এই যে প্রসেসের দিকে ডাটা ফ্লো হতে পারে। তাহলে এন্টিটি থেকে যদি প্রসেসের দিকে ডাটা ফ্লো হতে পারে, তাহলে উল্টাটাও হইতে পারবে অবশ্যই, যে প্রসেস থেকে এন্টিটির দিকে ডাটা ফ্লো হতে পারবে। তার মানে উল্টাটা হতে পারবে, প্রসেস থেকে আমার এন্টিটির দিকে ডাটা ফ্লো হতে পারবে। ঠিক আছে? দেন আমার প্রসেস থেকে ডাটা স্টোরের দিকে ডাটা ফ্লো হতে পারবে, আবার ডাটা স্টোর থেকে জিনিসটা কিরকম? এটা হচ্ছে আমার ডাটা স্টোরেজ, আর এটা হচ্ছে প্রসেস। প্রসেস থেকে আমার ডাটা স্টোরেজের দিকে ডাটা যেতে পারবে, আবার ডাটা স্টোরেজ থেকে প্রসেসের দিকে আমার ডাটা আসতে পারবে। লাস্ট আমার প্রসেস থেকে প্রসেসের দিকে ডাটা আসতে পারবে। তাহলে প্রসেস থেকে প্রসেসের দিকে ডাটা আসতে পারবে মানে কি? এই দুটো যদি আমার প্রসেস হয়, এখান থেকে ডাটা এখানে যেতে পারবে, আবার এখান থেকে ডাটা এখানে আসতে পারবে। এটা হচ্ছে আমাদের এভাবে ডাটাটা ফ্লো হতে পারে, এভাবে আমরা ডাটা ফ্লো গুলো দেখাইতে পারবো। এই পাঁচটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে ডাটা ফ্লো করার ক্ষেত্রে। এবার কোন কোন দিকে আমার ফ্লো হইতে পারবে না? ক্যান নট ফ্লো। কোন কোন দিকে আমার ফ্লো হতে পারবে না? এনটিটি থেকে কখনো ডাটা ফ্লো হবে না। এনটিটি থেকে ডাটা স্টোরেজের দিকে কখনো ডিরেক্টলি ডাটা ফ্লো হবে না। ডাটা স্টোরেজ থেকে এনটিটির দিকে ডাটা আসবে না। আবার ডাটা স্টোরেজ থেকে ডাটা স্টোরেজের দিকেও ডাটা যাবে না। এই চারটা ওয়েতে আমাদের ডাটা ফ্লো হবে না। কিসের কিসের? এনটিটি টু এনটিটিতে কখনো ডাটা ফ্লো হয় না, এনটিটি টু ডাটা স্টোরেজে কখনো ডাটা ফ্লো হয় না, ডাটা স্টোরেজ টু এনটিটিতে কখনো ডাটা ফ্লো হয় না, আবার ডাটা স্টোরেজ টু ডাটা স্টোরেজও কখনো ডাটা ফ্লো হয় না। সো এগুলো গেল আমার রুল। রুল বুঝছেন কিনা? রুল বুঝলে ডাটা ফ্লো ডায়াগ্রাম খুবই 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 ইজি। ফ্লো মনে মানে আপনার রুলগুলো মনে রাখলে আপনি নিজেই ডিজাইন করতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। রুলগুলো শুধু মনে রাখতে হবে। রুলগুলো সবাই বুঝছেন কিনা আমাকে একটু জানান। রুলগুলো ক্লিয়ার হয়েছে কিনা? সবার রুলগুলো ক্লিয়ার?
সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানেন দ্রুত। ক্লাস অনেক সময় হয়ে গেছে, অলমোস্ট কতক্ষণ, 2.5 ঘন্টা ক্লাস কিন্তু হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি শেষ করতে হবে। ওকে, এবার আমরা দেখব আমাদের ডিএফডিটা মূলত 3 প্রকার। একটা হচ্ছে লেভেল 0 ডিএফডি, লেভেল 1 ডিএফডি, লেভেল 2 ডিএফডি। লেভেল 3 4 ডিএফডিও আছে, কিন্তু ওগুলো আমাদের লাগে না, ওগুলো অনেক কমপ্লেক্স। লেভেল 2টাই অনেক কমপ্লেক্স, ঠিক আছে। পরীক্ষায় আপনার লেভেল 0 অথবা হাইয়েস্ট আসলে হচ্ছে লেভেল 1 পর্যন্ত দিতে পারে, ঠিক আছে। তো লেভেল 0 ডিএফডি দিয়ে কি বুঝায় আসলে আমরা একটু দেখি। ধরেন আপনি আপনার বন্ধুর সাথে 10 তলা বিল্ডিং এর উপরে দাঁড়ায় আছেন। কোথায় দাঁড়ায় আছেন? এটা হচ্ছে একটা 10 তলা বিল্ডিং। 10 তলা বিল্ডিং এর ছাদে আপনি আপনার বন্ধুর সাথে দাঁড়ায় আছেন। বন্ধু 10 তলা বিল্ডিং এর ছাদ থেকে দেখাচ্ছে পাশের আরেকটা বিল্ডিং আছে, যেটা 3 তলায় তার একটা রেস্টুরেন্ট আছে। কি বললাম? যে এই 10 তলা বিল্ডিং এর উপর থেকে আপনার বন্ধু আপনাকে দেখাচ্ছে যে পাশের 3 তলায় আরেকটা বিল্ডিং এ তার রেস্টুরেন্ট আছে। তাহলে আপনি কি দেখতে পারবেন সেখান থেকে বলেন তো? রেস্টুরেন্টের বাহ্যিক গঠন শুধু দেখতে পারবেন না, কিন্তু রেস্টুরেন্টের ভিতরে আসলে কি হচ্ছে সেটা কি আপনি দেখতে পারবেন? সেটা কিন্তু আপনি দেখতে। একটা সিস্টেমের বাইরে থেকে আমরা যখন ডকুমেন্ট বা ডাটা ফ্লোটাকে যখন আমরা দেখতে চেষ্টা করব, বা বাইরে থেকে কোনো একটা সিস্টেমের যখন আমরা বাহ্যিক রূপের একটা ডাটা ফ্লো বানাইতে যাব, সেটাকে তখন আমাদের বলা হবে জিরো লেভেল ডিএফডি। তাহলে মনে রাখবেন একটা জিনিস, এটা মাস্ট মনে রাখতে হবে, জিরো লেভেল ডিএফডি তে শুধুমাত্র এন্টিটি থাকে এবং প্রসেস থাকে, কিন্তু ডাটা স্টোরেজ থাকে না। কজ আপনি তো ডাটা কোথায় স্টোরেজ হচ্ছে সেটা তো জানেন না, আপনি তো বাইরে থেকে দেখতেছেন, বাহ্যিক রূপ দেখতেছেন। ডাটা স্টোরেজ তো ভিতরের জিনিস। বুঝে গেছে? লাইভ ইন্টারাপ্ট হচ্ছে। এখন কি ঠিক আছে? এখন কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? সবাই কি ঠিকঠাক মতো দেখতেছেন? সব ক্লিয়ার? আচ্ছা, ইলিয়াস আহমেদ জি, ওকে। রাকিবুল হাসান বাপ্পি এখন ওকে, ওকে। মাহফিজ সুমাইয়া জি। আচ্ছা, তমা সরকার ইয়েস বাট নাও ওকে, প্লিজ রিপিট ওয়ান্স। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার রিপিট করতেছি, কোনো সমস্যা নাই। জিরো লেভেল ডিএফডি, জিরো লেভেল ডিএফডিটা আমাদের কি ছিল, যে আমরা কোনো একটা সিস্টেমের বাইরে থেকে যখন একটা সিস্টেমকে বোঝার চেষ্টা করব, ওই সিস্টেমের ডাটা ফ্লোটা কিভাবে হচ্ছে সেটা বোঝার যখন আমি চেষ্টা করব, সেই ডিএফডিটাকে আমাদের বলা হচ্ছে জিরো লেভেল ডিএফডি। জিরো লেভেল ডিএফডি তে আমাদের এন্টিটি থাকে আর প্রসেস থাকে, কিন্তু কোনো ডাটা স্টোরেজ থাকে না। বিকজ ডাটা স্টোরেজ তো একটা সিস্টেমের ভিতরের জিনিস, আপনি বাইরে থেকে একটা জিনিসকে ডিফাইন করতে চাচ্ছেন, তাহলে সেখানে ডাটা স্টোরেজ কিভাবে আসবে? এ কারণে আমাদের জিরো লেভেল ডিএফডি তে কোনো ডাটা স্টোরেজ থাকে না নরমালি। তো একটা জিরো একটা জিরো লেভেল ডিএফডি যদি আমি আপনাদের এখন একে বুঝাই, যেমন আমাদের এই যে কোচিং, আপনারা যে কোচিং করতেছেন, এই কোচিং গ্রুপটাকে যদি আমরা বাইরে থেকে দেখি, তাহলে আমাদের দেখতে কিরকম লাগবে জিনিসটাকে বলেন তো? আমাদের এখানে কি আছে?
আপনারা আছেন, আপনারা কি স্টুডেন্ট? স্টুডেন্ট মানে কি আপনারা হচ্ছেন একটা এন্টিটি, আমরা আছি, আমরা হচ্ছে কি ভাইয়া, আমরা আরেকটা এন্টিটি। আমরা আপনাদেরকে কি করাবো? পড়াবো বা পড়ানো না, ঠিক আপনাদের সাথে আমরা নলেজ শেয়ার করবো, আমরা যা জানি সেটা আপনাদের জানাবো, ঠিক আছে? কিসে জানাবো? এই প্রাইভেট টিউটোরিয়াল গ্রুপে জানাবো না? ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আমাদের জিনিসটা কিরকম হবে? আপনারা, আমি যদি বাইরে থেকে জিনিসটা দেখি, আমি ভিতরে কোনো কিছু আপাতত ডিপে ঢুকতেছি না, জাস্ট জিরো লেভেল ডিএফ দিতে আসি, বাইরে থেকে জাস্ট সিস্টেমটাকে দেখতেছি। আপনারা কি করতেছেন? ক্লাস চাচ্ছেন, ক্লাস ওয়ান্স, ঠিক আছে? আমরা কি করতেছি এখানে? আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ক্লাস নিচ্ছি, টিচার্স। আপনারা ক্লাস চাচ্ছেন, আমরা ক্লাস দিচ্ছি, আপনারা কি করতেছেন? ক্লাসগুলো পাচ্ছেন। রিসিভড ক্লাস, ক্লাস করে আপনারা এখানে কি করতেছেন? আপনাদের বিভিন্ন সমস্যাগুলো জানাচ্ছেন, এই সমস্যাগুলো আমাদের কাছে আসতেছে। প্রবলেম রিসিভড। তাহলে দেখেন, এটা ছিল একটা এন্টিটি, এটা ছিল একটা এন্টিটি। আমরা যে এই যে ক্লাসগুলো নিচ্ছি, তার মানে কি আমরা বিভিন্ন ধরনের ডাটাগুলো আপনাদের দিচ্ছি, আপনারা সেই ডাটাগুলো নিচ্ছেন, সেই ডাটাগুলো আবার কি করতেছেন? বিভিন্ন ধরনের যদি প্রবলেম থাকে সেটা আমাদের জানাচ্ছেন, সেটা আমরা নিয়ে সেটার উপর আবার আপনাদের ফিডব্যাক দিচ্ছি। এই যে বিভিন্ন ধরনের ডাটা পাস হচ্ছে না আপনার আর আমাদের মাঝে, এই জিনিসটা হচ্ছে আমাদের বাইরে থেকে, একদম বাইরে থেকে আমাদের এখানে জিরো লেভেল ডিএনটি। কোনো ডাটাবেসে আমি দেখালাম না, আমি বাইরে থেকে যদি একটা গ্রুপকে মনে করতাম বা একটা ইয়াকে মনে করতাম, তাহলে কিভাবে মনে করতাম? আমরা এটাই তো মনে করতাম, তাই না? এই জিনিসটাই জাস্ট আমি আপনাদের এঁকে দেখাইলাম। জাস্ট আমরা বাইরের আউটলুক থেকে দেখলে জিনিসটা কিরকম হতো সেটাই জাস্ট আপনাদের জিরো লেভেল ডিএফডিতে বলা হয়। তো জিরো লেভেল ডিএফডিটা বোঝা গেছে কিনা আমাকে একটু জানান। ক্লিয়ার কিনা জিরো লেভেল ডিএফডিটা? তারপর হচ্ছে লেভেল 1 ডিএফডিতে আমি যাব। জিরো লেভেল ডিএফডি সবার ক্লিয়ার কিনা একটু তাড়াতাড়ি জানান, তাহলে আমি লেভেল 1 ডিএফডিতে যেতে পারি। আদারওয়াইজ জিরো লেভেল ডিএফডি যদি আপনি না বুঝেন, লেভেল 1 ডিএফডি কিছু বুঝবেন না। ভাইয়া, তো প্রাইভেট টিউটোরিয়ালের প্রবলেম সলভ তো হতে পারতো, তাই না? এমন কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, আমি মাত্র দুইটা দেখাইছি আপনাকে, এখানে আপনি আরো ইনপুট আউটপুট দেন, সমস্যা তো নাই, দেন আরো ইনপুট আউটপুট, কোনো সমস্যা নাই। আমার চিত্রটা ঘিজিমিজি হয়ে যাবে দেখে আমি আর দেই নাই বেশি কিছু। শুভ ভট্টাচার্য, জি ভাইয়া, আশা করি উত্তর পাইছেন। ওকে, মোটামুটি সবার ক্লিয়ার। এবার হচ্ছে আমি লেভেল 1 ডিপ দিতে যাবো। জিরো লেভেল আমার ক্লিয়ার, মুছে দিলাম। তাহলে এবার আমি যেটাতে যাব সেটা হচ্ছে লেভেল 1 ডিএফডি। তাহলে আমার লেভেল 1 ডিএফডি, আমার জিরো লেভেল ডিএফডিটা কি ছিল? যে আমার বন্ধু আমাকে 10 তলা বিল্ডিং এর একটা উপরে নিয়ে দেখাচ্ছে এই পাশের 3 তলা বিল্ডিং এ
আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখলাম, বাইরে থেকে একটা ধারণা করে নিলাম যে রেস্টুরেন্টে আমার এই ভাবে ডাটা ফ্লো গুলো হইতে পারে বা এই কার্যক্রমগুলো চলতে পারে। এখন আমার বন্ধু আমাকে বললো, না চল বাইরে থেকে তোকে দেখাবো না, তোকে আমার রেস্টুরেন্টেই নিয়ে যাই। নিয়ে যেতেই পারে। আপনি গেলেন ওর সাথে রেস্টুরেন্টে, তো রেস্টুরেন্টে গিয়ে আপনি রেস্টুরেন্টে ভিতরে বিভিন্ন ধরনের সিস্টেম সম্পর্কে জানতে পারবেন না, যে সেখানে কিভাবে কাস্টমার সার্ভ করা হয়, কাস্টমারকে সার্ভ করা হয়, কিভাবে হচ্ছে যে খাবারগুলো তৈরি করা হয়, কিভাবে হচ্ছে বিল রাখা হয়, কিভাবে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা চলে, আপনি ক্যাশ মেমোটা কোত্থেকে কোথায় যাচ্ছে, কোত্থেকে টাকা নিয়ে আবার কোথায় আসতেছে, বিভিন্ন ধরনের সিস্টেম গুলো সম্পর্কে আপনার একটা ধারণা হবে না। এই যে ভিতরের জিনিসটা সম্পর্কে আপনার প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার একটা ধারণা হচ্ছে, ডাটা ফ্লো গুলো কোত্থেকে কোথায় হচ্ছে, কোথায় গিয়ে সেভ হচ্ছে, সেই ডিএফডিটাকে আপনার বলা হচ্ছে লেভেল 1 ডিএফডি। তাহলে আমি দেখলাম কি, লেভেল 1 ডিএফডি তে আমি কি করে গেলাম, রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্ট মানে কি, আমার এখানে সিস্টেম, আমি সিস্টেমের ভিতরে ঢুকে গেছি। সিস্টেমের ভিতরে যখন আমি ঢুকে গেছি, তখন আমার এখানে কি আছে, এনটিটি আগে থেকেই ছিল, প্রসেস আগে থেকেই ছিল। এখন নতুন করে আমার যেটা, যেহেতু আমি ভিতরে ঢুকে যেতে পারছি, আমি এখন ডাটা স্টোরেজটা কোথায় হচ্ছে সেটাও আমি দেখতে পাবো। তো ডাটা স্টোরেজ যখন আমি দেখতে পাচ্ছি, তার মানে আমার মডেলের মধ্যে ডাটা স্টোরেজটাও এখন আমি কি করতে পারবো, দেখাতে পারবো। মুছে দিলাম এটা, ঠিক আছে। তাহলে আসি এবার আমাদের, দেখেন কিছুক্ষণ আগে যখন বলছিলাম, তখন কি বলছিলাম যে আমাদের প্রাইভেট টিউটোরিয়াল, এখন আমরা একটা লাইভ উদাহরণে যাচ্ছি, যে আমাদের প্রাইভেট টিউটোরিয়াল গ্রুপেরই একটা বাইরে থেকে আউটলুক কিরকম হতে পারে সেটা সম্পর্কে আমরা একটা জিরো লেভেল দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে যদি আমি একটু জুম করি আর একটু যদি এক্সপান্ড করি, ভিতরে ঢুকি, যে আসলে কি কি কাজ হচ্ছে, ডাটাগুলো কোথেকে কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে সেভ হচ্ছে, সেটা আমি আর একটু এক্সপান্ড করলে আরো ভালোভাবে দেখতে পারবো না? ভালোভাবে দেখতে পারবো মানে কি, আগে প্রাইভেট টিউটোরিয়াল গ্রুপ নামে আমার একটা প্রসেস ছিল, এখন প্রাইভেট টিউটোরিয়াল গ্রুপের ভিতরে যখন আমি ঢুকতেছি, আমি দেখতেছি অনেকগুলো কাজ হচ্ছে এখানে আমার একসাথে। আমার অথেন্টিকেশন হচ্ছে, আমার এখানে লাইভ টিউটোরিয়াল দেওয়া হচ্ছে, প্রবলেম নেওয়া হচ্ছে, প্রবলেম গুলো আবার সলভ করে দেওয়া হচ্ছে, অনেকগুলো প্রসেস হচ্ছে না? তো এই এতগুলো প্রসেস আমি এখানে দিয়ে দিলাম। দেখেন আগে ছিল আমার একটা প্রসেস লেভেল 1 এ, এখন দেখেন আমি এটাকে অনেকগুলো প্রসেসে ভাগ করে ফেলতেছি। এলিমেন্ট কিন্তু আগেরগুলোই থাকবে, এলিমেন্ট তো বাড়তে বা কমতে পারে না। সো এলিমেন্ট আগেরগুলোই থাকবে। এলিমেন্ট কারা কারা ছিলেন, আপনারা ছিলেন স্টুডেন্ট, আর আমরা ছিলাম ভাইয়া। তাহলে ওই যে আগে প্রাইভেট টিউটোরিয়াল প্রসেসটা আমরা যখন জুমে গেছি, তখন দেখা গেছে প্রাইভেট টিউটোরিয়াল কাজ আসলে অনেক ব্যক্তিশীল আর কি, মানে ব্যক্ত। সো এই প্রাইভেট টিউটোরিয়ালের প্রসেসটাকে ভাঙিয়ে এখন আমরা ছোট ছোট অনেকগুলো প্রসেস ভেঙে করে ফেললাম, যে এখানে আমাদের কি কি হচ্ছে, শুরুতে অথেন্টিকেশন হচ্ছে, আপনারা টাকা দিয়ে সবাই অথেন্টিকেট হয়ে এখানে ঢুকতে পারছেন না, নাহলে কি একটা কার্বন মোবাইল ফ্রিতে ঢুকাইতে দিছে এখানে, দেয় নাই, ঠিক আছে। তারপর এখানে কি করা হচ্ছে, আপনারা যখন অথেন্টিকেশন হয়ে এখানে ঢুকলেন, তখন আপনাদের কি করলো, আপনাদের টিউটোরিয়ালের ব্যবস্থা করে দিল, যে আমরা ভাইয়ারা আপনাদের কি করব, ক্লাস নিব, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, প্রবলেম দিবেন, আমরা প্রবলেম সলভ করে দেব। তাহলে দেখেন, স্টুডেন্ট অথেন্টিকেট হচ্ছে, অথেন্টিকেট হওয়ার জন্য সে রিকোয়েস্ট দিছে, এবং সে অথেন্টিকেট যদি টাকা পয়সা দিয়ে থাকে, রিকোয়েস্টের রেসপন্স পাইছে। তাহলে এই অথেন্টিকেশনের ডাটাটা আপনার একটা নির্দিষ্ট কিসে, ডাটা স্টোরেজে গিয়ে জমা হয়েছে। ডাটাটা নিয়ে যাওয়ার জন্য সে রিকোয়েস্ট দিছে, ডাটাটা যখন গিয়ে এখানে সেভ হয়েছে, তখন এখান থেকে সে সাকসেস রেসপন্স পাইছে। তাহলে দেখেন, এটা ছিল আমার একটা এনটিটি, এটা হচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে একটা ডাটা স্টোরেজ, সবগুলো দেখেন চলে আসছে এখন। এখন
স্টুডেন্টরা কি করতে যাচ্ছে? স্টুডেন্টরা টিউটোরিয়াল নিতে যাচ্ছে, টিউটোরিয়াল চাচ্ছে, ভাইয়ারা কি করতেছে? টিউটোরিয়াল দিচ্ছে। এই যে টিউটোরিয়াল চাচ্ছে আর দিচ্ছে, মাঝখানে ডাটাগুলো কোথায়? ফেসবুকের সার্ভারে গিয়ে জমা হচ্ছে না? ভাইয়েরা টিউটোরিয়াল গুলো দিচ্ছে, টিউটোরিয়ালটা ফেসবুকের সার্ভারে জমা হচ্ছে, ফেসবুক সার্ভার থেকে আবার রেসপন্স যখন আসতেছে তখন সে টিউটোরিয়ালটা পাচ্ছে। এখন দেখেন, আপনি টিউটোরিয়াল দেখে ফেললেন, এখন আপনার কি আছে? প্রবলেম আছে, তাই না? আপনি প্রবলেমটা জানাইলেন, এই প্রবলেমটা গিয়ে সেলভ হলো কোথায়? এই প্রবলেমটা গিয়ে সেভ হলো হচ্ছে ডাটা স্টোরেজে। ডাটা স্টোরেজ থেকে প্রবলেমটা গেল আবার প্রসেসে, প্রসেস থেকে গেল ভাইয়ার কাছে। ভাইয়া প্রবলেমটা সলভ করলো, সলভ করে আপনার সলিউশন দিল। সলিউশনটা আবার কোথায় এসে জমা হবে? ডাটা স্টোরেজে জমা হবে, ডাটা স্টোরেজ থেকে পরে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। এই যে আপনারা যে এখন বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন, আমি কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি, তাই না? আপনারা কমেন্ট করতেছেন, কমেন্ট করতেছেন মানে কি? সেটা ফেসবুকের সার্ভারে গিয়ে জমা হচ্ছে, সার্ভার থেকে আবার কমেন্ট বক্সে আসতেছে, কমেন্ট বক্সে আসার পর আমি দেখতেছি, ঠিক আছে? এখন আপনার কমেন্টটা দেখে আমি এখানে রিপ্লাই দিচ্ছি, রিপ্লাইটা ভিডিওর থেকে পরবর্তীতে আপনারা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। এই পুরোটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড লেভেল ডিএফডি। তো সেকেন্ড লেভেল ডিএফডিটা বুঝা গেছে কিনা আমাকে একটু জানান। এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু নাম লিখে দিতে হবে যে কি করতে যাচ্ছেন। সেকেন্ড লেভেল ডিএফডি, কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানান। এভাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ফ্লোতে কি কি হচ্ছে, প্রত্যেকটা জিনিস আপনাকে লিখে দিতে হবে। সেকেন্ড লেভেল ডিএফডি, কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলেন। সেকেন্ড লেভেল ডিএফডি বুঝা গেছে কিনা? সরি, সেকেন্ড লেভেল বলতেছি বারবার, ফার্স্ট লেভেল ডিএফডি একটু কারেকশন করে নেন। ফার্স্ট লেভেল ডিএফডি, সেকেন্ড লেভেলে এখনো যায় নাই বাকি। ফার্স্ট লেভেল ডিএফডি, লেভেল 0 পড়াইলাম, লেভেল 1 পড়াইলাম, এই দুটো লেভেল বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ক্লিয়ার কিনা এই দুটো লেভেল? আচ্ছা, তোমা সরকার আপু আমার একটা ভুল ধরাই দিচ্ছে, থ্যাংক ইউ আপু। আমি আসলে এটা খেয়াল করি নাই, আসলে ক্লাসটা একটু বেশি হয়ে যাচ্ছে তো, ওভারলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডাটা স্টোরেজ থেকে কখনো কিসে আমাদের এনটিটিতে ডাটা যায় না। ডাটা স্টোরেজ থেকে আগে প্রসেসে যাবে, প্রসেস থেকে দেন এনটিটিতে যাবে। ডাটা স্টোরেজ থেকে প্রসেসে গেল, প্রসেস থেকে দেন এই সলিউশনটা, প্রবলেমের সলিউশনটা আপনারা পাবেন।
তমা সরকার, থ্যাংক ইউ আপু। পুলমা রয়, লেভেল 1 আর লেভেল 2? লেভেল 1 আপু, লেভেল 2 এখনো পড়ানো হয় নাই। প্রিন্টিং মিস্টেকের মতো কথা মিস্টেক হয়ে গেছে আসলে। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত যদি বোঝা যায়, নরমালি আমাদের পরীক্ষায় যদি ডিএফডি আসে লেভেল 1 অথবা লেভেল 0 আসবে, নরমালি লেভেল 1টাই আসে, ঠিক আছে? লেভেল 2 কি? আপনি যদি এটাকে আরো ডিপলি কি করেন, ভাঙেন, যে আপনার অথেন্টিকেশনটা কিভাবে হচ্ছে, অথেন্টিকেশনের ভিতরের কোডগুলো কিভাবে কাজ করতেছে, সেটা যদি আপনি দেখতে চান, বা অথেন্টিকেশনের ভিতরে ডাটা টেবিলটা কিভাবে কাজ করতেছে সেটা যদি আপনি দেখতে চান, সেটাকে তখন বলা হয় লেভেল 2। সো লেভেল 2 নরমালি আমাদের আসে না, আসলেও আপনারা লেভেল 0 আর 1 আগে করে আসতে হবে, তারপর লেভেল 2 আপনি যেতে পারবেন। সো এত লম্বা প্রসিডিওর নরমালি দেয় না। তো এটা জেনে রাখেন যে আমাদের নরমাল এই ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রসেসগুলো হলো, এই প্রসেসগুলোকে যদি আমি আরো ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে ভাগ করি এবং আরো ডিটেলস দেখতে যাই, তখন সেটা হচ্ছে আমাদের লেভেল 2 ডিএফডি। বুঝা গেছে? তো আমাদের ডিএফডি ছিল আজ এতটুকু পর্যন্ত। অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, অনেক কিছু পড়ে ফেলছি, আর আজকে পারতেছি না, আমার গলা ব্যথা উঠতেছে। তো আজকে যা যা পড়াইলাম, 1 নাম্বার ছিল হচ্ছে ভেরিয়াস টাইপস অফ কি, 2 নাম্বার হচ্ছে যে কি ছিল, কার্ডিনালিটি, 3 নাম্বার হচ্ছে যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, 4 নাম্বার পড়াইছি হচ্ছে ডিএফডি। সো এই 4টা টপিক সবাই একটু খুব ভালো করে বুঝছেন কিনা আমাকে একটু জানান। কারো কোনো প্রশ্ন থাকলে, আমি 5 মিনিট না 2-3 মিনিটের মতো লাইভে আছি, আপনারা আমাকে একটু জানান। আপনার নেক্সট ক্লাসে যখন আমি নরমালাইজেশন পড়াবো, অবশ্যই এই কি গুলো সম্পর্কে আপনাকে ভালো করে জানতেই হবে। কি যদি আপনি না জানেন, আপনি নরমালাইজেশন কিছুই বুঝবেন না। আর নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমি অনেকগুলো কোয়েরি খুব ভালো করে ভেঙে 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 বুঝাই বলবো আপনাদের, অনেকগুলো এক্সাম্পল দিব যেগুলো আমার রেডি করা আছে। সো সবাই একটু করার চেষ্টা করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানান, আমি 2 মিনিট আছি। আচ্ছা, সোনিয়া মৌ আপু, ভাই শেষ করেন, 3 ঘন্টা কি করবো আপু বলেন তো? আপনাদের তো বুঝে ছাড়তে হবে, তাই না? একটু কষ্ট করেন, 1 দিন বা 2 দিন। আমি নরমালি ডাটাবেসের 2টা ক্লাস নিব আর ওপি 2টা ক্লাস নিব। সো এই 4টা ক্লাসে একটু অত্যাচার করবো আপনাদের, কিন্তু কিছু শেখানোর চেষ্টা করব। সো একটু কষ্ট হলেও একটু করার চেষ্টা করবেন আর কি। ওকে, তাহলে কারো কোনো প্রবলেম নাই, আমি তাহলে লাইভ শেষ করতে পারি? না, কারো তো কোনো প্রবলেম রিলেটেড কোনো আসছে না। আচ্ছা, তারপরে বলি, কেউ যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই গ্রুপে জানান, ফেসবুকে জানান, মেসেঞ্জারে জানান, যেখানে জানাবেন আমি দেখা মাত্রই রিপ্লাই দেওয়ার বা সলিউশন দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? সবাই একটু পড়েন, যা পড়াইছি নেক্সট ক্লাসের আগে সেগুলো একটু ভালো করে দেখে রাখবেন। আর অবশ্যই আজকে তো অনেক সময় হয়ে গেল, কালকে অবশ্যই নিজে নিজে একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম ডিজাইন করার চেষ্টা করবেন। নেক্সট ক্লাস রবিবার।
সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। শুভরাত্রি।